মেহেরাব আর মাহার বিয়ের 2 বছর পেরিয়ে গেছে। তাদের সম্পর্ক আগের থেকে আরো বেশি মজবুত হয়েছে। ছোট মাহা এখন সংসার সামলানো শিখেছে, তবে চঞ্চলতা তেমনটাই রয়ে গেছে। জেনে বুঝে শাশুড়িকে রাগাতে ভালো লাগে তার, কারণ সে জানে তার শাশুড়িও তাকে খুব ভালোবাসে। মিতালের বিয়ে ঠিক হয়েছে, সবাই সে বিয়ে নিয়েই ব্যস্ত। কোনো কিছুর কমতি রাখা যাবে না। জমিদার বাড়ির মেয়ে বলে কথা, তবে তারা কি মিতালির মনের খোঁজ নিয়েছে? মেয়েটার বিয়েতে মত আছে কিনা? মিতালির মনে যে অন্য কারো বসবাস, মিতালি সবাইকে বলতে চেয়েও বলতে পারছে না। বলবে কিভাবে? যাকে সে ভালোবাসে সে তো তাকে ভালোবাসে না। এর থেকে বেদনাদায়ক আর কি হতে পারে? ফারহান ভাই, কিছু বলবি? আপনি কি সত্যিই কিছু বুঝতে পারছেন না? কি বুঝবো? আলতু ফালতু কথা মাথা থেকে ঝেড়ে ফেল। নিজের বিয়ে নিয়ে ভাব। আপনি আমাকে কেন ভালোবাসলেন না? এক মন একজনকেই দেওয়া যায়। আমি আমার মন অন্য কাউকে দিয়ে ফেলেছি, তাই এইসব আজেরা চিন্তা মাথা থেকে সরা। আমি তোকে সব সময় বোনের নজরে দেখেছি। কাকে দিয়েছেন মন? পুষ্পকে? চমকিয়ে তাকালো ফারহান মিতালির দিকে। মিতালি কিভাবে জানলো? তবে সে চমকানো ভাব বেশিক্ষণ থাকলো না। জানলে জানে, তাতে তার কি? হ্যাঁ, ঠিক ধরেছিস। এখন ঘর থেকে বের হও। ভুলে যা আমাকে। মনে রেখে নিজের কষ্ট বাড়াস না। চাইলেই কি সবকিছু ভোলা যায়? এবার কিন্তু বাড়াবাড়ি কর। দরজার বাহির থেকে শব্দ শোনা গেল। তাহলে কি কেউ তাদের কথা শুনে ফেলেছে? ফারহান দ্রুত পায়ে দরজার বাহিরে গেল, তবে কাউকে দেখতে পেল না। কিন্তু বুঝতে পারলো কোনো মেয়ে ছিল এখানে, কারণ হাতে চুরির শব্দ শোনা গিয়েছে। ফারহান ঘরে ফিরে আসে। এবার শান্তি হয়েছে? যা এখন ঘরে যা, মেজাজ পুরোপুরি বিগড়ে যাওয়ার আগে। অশ্রু ভেজা চোখে মিতালি ফারহানের দিকে তাকালো, শান্তভাবে বলে, আজ আমার যতটা কষ্ট হচ্ছে, আমি যে কষ্টটা পাচ্ছি, আপনিও একদিন সেই কষ্টের সম্মুখীন হবেন। বলে ফারহানকে কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে যায়। ফারহান এর রাগ হলেও আবার কষ্টও অনুভব করলো। এই মেয়েকে কিভাবে বোঝাবে তাকে সে ভালোবাসে না? ফারহান এক পুষ্পতে মুগ্ধ। মৃতালীকে সে ভালোবাসে, তবে সেটা বোন হিসেবে। পুষ্পিতাকে চাইলেও সে বোনের নজরে দেখতে পারেনি। শুনলাম মৃত্যু তোকে ভালোবাসে, এ কথা কি সত্যি? হুম তুই কি করে জানলি? তাহলে দরজার আড়ালে ভাবি ছিল, যাক বাঁচা গেল। সকালে কাজের সূত্রে বাগানে বসেছিল মেহেরাব আর ফারহান। কালকে রাত থেকে ফারহানের মাথায় ঘুরপাক খাচ্ছিল, কে তাদের কথা শুনেছে। এখন বুঝতে পারলো মাহা ছিল সে রমণী। বাঁচা গেল মানে? তোর কি মনে হয় মিতালি তোকে ভালোবেসে জানার পরেও আমি তোর সাথে পুষ্পর বিয়ে দেব? আজব, এতে আমার দোষ কোথায়? আমি ওকে বলেছি আমাকে ভালোবাসতে, আর তুই আমাকে কথা দিয়েছিলি আমার আর পুষ্পের বিয়ে দিবি তুই নিজের হাতে। তখন তো আর আমি জানতাম না যে মৃত্যু তোকে ভালোবাসে। ভেবে দেখ, তোর আর পুষ্পর বিয়ে হলে মৃত্যুর জন্য বিয়েটা কতটা কষ্টকর হবে। ওর বিয়ের পর এইসব নিয়ে আর কষ্ট লাগবে না, তুই দেখে নিস। আর পুষ্পকে আমি বিয়ে করেই ছাড়বো, আমাকে কেউ আটকে রাখতে পারবে না। সবকিছু নিয়ে এত কনফিডেন্স দেখানো ভালো না। তুই কি নিজের ওয়াদা ভঙ্গ করতে চাইছিস? একদমই না। তবে মিতালির কষ্ট মেনে নিতে পারছি না। চিন্তা করিস না, আবেগী বয়স, 2 দিন পরে সব ভুলে যাবে। তাই যেন হয়। বউকে তো ভালোই বয়স করেছিস। যেভাবে বলছিস সেভাবেই সে চলছে, কোনো কথাই গোপন রাখছে না। কি মেহেরাবের ঠোঁটের কোণে হাসি ফুটে বিড়বিড়িয়ে বলে উঠে, মাহা আমার কাছে খোলা বইয়ের পাতার মতো, যাকে শুধু আমি পড়তে পারি। আমি ব্যতীত অন্য কারো ক্ষমতা নেই তাকে বোঝার। ওগো! এই একটি শব্দ মেহেরাবকে ঘায়েল করতে যথেষ্ট। বুঝতে পারলো তার বেগম সাহেবা আবারও কোনো আহ্লাদি কথা বলবে। বলো। আপনি ওই শিফার থেকে দূরে থাকবেন, ও আপনার দিকে কুনজর দেয়। শিফা মেহেরাবের খালার মেয়ে, যে বিয়ের জন্য 10 দিন আগে থেকে এসেছে এই বাড়িতে। শিফা মেহেরাবকে পছন্দ করে, যা মাহা প্রথম দিনেই বুঝে গেছে। তবে মনের ভুল ভেবেছিল, কিন্তু এই কয়দিনে তার ধারণা সত্য প্রমাণ হয়েছে। শিফা সারাদিন মেহেরাবের নাম ছাপতে থাকে। একদিন তো বলেই ফেলল। রেগে যায় মাহা, রাগান্বিত গম্ভীর সুরে বলেছিল, একদম বাজে হবে, দেখা যাবে তোমার ঘাড় আমি তোমার মাথার থেকে আলাদা করে ফেললাম। শিফা মাহার কথায় ভয় পেয়েছিল, তবে নির্লজ্জ শিফা সেই কথা বলে আবারও মেহেরাবের আগে পিছে ঘুরে। মাহা সুযোগে আছে, একদিন এই মেয়েকে সে শিক্ষা দিয়ে ছাড়বে। মেহেরাব দুষ্টু হেসে বলে, এই কোন জোর থেকে বাঁচার উপায় কি জানো? না, জানি না তো। আপনি জানেন? জানলে জলদি বলেন। আমি চাই না ওই শাকচুন্নির কুনজর আপনার উপর পড়ুক। নিয়ম করে রোজ সকালে আমাকে 100টা চুমু খাবেন, এতেই কাজ হয়ে যাবে।
ওর নজর আর আমাকে স্পর্শ করতে পারবে না। ইস, শখ কত। এজন্য বউকে ভালো বুদ্ধি দেওয়া ঠিক না। লাগবে না আপনার ভালো বুদ্ধি। আর ওই শিফার কিছু একটা করুন, অনেক বাড়াবাড়ি করছে। আচ্ছা, বিয়েটা যাক, পরে ওকে দেখে নিচ্ছে। পুরো বাড়িতে খুশির বন্যা বইছে। অন্তঃসত্ত্বা মাহা। একটু আগে এই খবর জানা গেছে, তবে মেহেরাবের কাছে খবরটা এখনো পৌঁছায়নি। সে বাড়ির বাইরে, রাতের আগে আসবে না। কিন্তু মাহা তার আসার অধীর আগ্রহে অপেক্ষায় আছে। সুখ হোক কিংবা দুঃখ, মাহা মেহেরাবকে না বলে শান্তি পায় না। আবার লজ্জাও লাগছে সে মা হবে। তার ভিতরে এখন একটি ছোট্ট সত্তার বাস। মা হওয়ার অনুভূতি এত সুন্দর। বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে, জেনেও আপনি নারাজ? এটা কি ঠিক? তোমার কাছ থেকে আমার ঠিক বেঠিক শিখা লাগবে হাফসা। রাগান্বিত সুরে বলে জালাল উদ্দিন সাহেব। হাফসা বেগম সে রাগকে পাত্তা দিল না। তিনি আবারও বলে, হ্যাঁ লাগবে, কারণ আমার ছেলের খুশিতে তার নিজ পিতা নারাজ থাকবে এটা আমি চাই না। আর মাহার কি দোষ? চেহারা মিল থাকতে পারে, আর কত পাপ করবেন আপনি। জালাল উদ্দিন সাহেব বিয়ের বাড়তি ঝামেলা চায় না, তাই সে ঘর থেকে বের হয়ে গেল। হাফসা বেগম স্বামীর যাওয়ার দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে থাকে। স্বামী নামক এই লোকের জন্য কত পাপ সে করেছে, অথচ লোকটা তাকে বিন্দুমাত্র সম্মান দেয় না। বাড়িতে এসে মেহেরাবের কানে পৌঁছালো সে বাবা হতে চলেছে। বার্তাটা শোনার পর মেহেরাব আর এক মুহূর্ত নিচে রইল না, দ্রুত চলে গেল নিজের ঘরে। গিয়ে দেখে মাহা ঘুমন্ত। বিরক্ত হলো মেহেরাব, এত সুন্দর একটি সুখবর শুনে এসেছিল আনন্দ প্রকাশ করতে, অথচ বউটা ঘুমোচ্ছে। বিরক্ত হয়ে ঘর জুড়ে পায়চারি করতে লাগলো। পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেল মাহার। পিটপিট চোখে তাকিয়ে দেখে মেহেরাব অশান্তভাবে ঘর জুড়ে পায়চারি করছে। ভয় পেল মাহা। লোকটা কি রেগে আছে নাকি? মাহার অন্তঃসত্ত্বার খবর কি তার কানে যায়নি? শোয়া থেকে উঠে বসে মাহা। মেহেরাব মাহাকে উঠে বসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে জড়িয়ে ধরে মাহাকে। হঠাৎ এমন করায় হক চকিয়ে যায় মাহা। কিছুই বুঝতে পারে না। ঘুম থেকে উঠে এমন অদ্ভুত আচরণের সম্মুখীন হলে যে কেউ থতমত খাবে, এটাই স্বাভাবিক। উচ্ছ্বাস সুর শুনতে পারে মেহেরাবের। আমি বাবা হব? সত্যি আমি বাবা হব? আমার বিশ্বাস হচ্ছে না। অশ্রুতে ভরে ওঠে মাহার চোখ। 2 বছরের দাম্পত্য সম্পর্কে বাচ্চা না হয় গ্রামের মানুষের কত কথা শুনতে হয়েছে তাকে। তবে এসবের ভিতরে প্রশান্তের একটি দিক ছিল, মেহেরাব তাকে আগলিয়ে বুঝিয়েছে। আল্লাহ যখন চাইবে তখনই তাদের ঘর আলো করে একটি ফুটফুটে সন্তান তাদেরকে দান করবে। হাফসা বেগম ছেলের বউয়ের পক্ষ নিয়ে সবসময় কথা বলেছে গ্রামের মানুষের সাথে। কি হলো, কথা বলছো না কেন? সত্যি। মেহেরাব মাহাকে ছেড়ে দেয়। মাহার চোখের অশ্রু সযত্নে মুছে দেয়। ওষ্ঠ ছোঁয় মাহার কপালে। আজ আমি খুব খুশি বেগম সাহেবা। আমিও। আজকে যা চাইবেন তাই পাবেন আমার থেকে বেগম সাহেবা। আজকে তোলা থাক, সময় বুঝে একদিন উসুল করে নেব। উচ্চস্বরে হেসে ওঠে মেহেরাব, বলে, হিসেবি বউ আমার। আপনার থেকে শিখেছি। আচ্ছা, তাহলে ভালোই হলো। আমার বাচ্চা আমার থেকে হিসাব শিখতে পারবে। আমার না, আমাদের বলুন। রাগী কণ্ঠে বলে মাহা। আবারও শব্দ করে হেসে ফেলে মেহেরাব। আজ যেন তার হাসির দিন। হাসবে না কেন? আজ যে তার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। বাবা হবে সে। কিছু মাস পর ছোট একটি প্রাণ তার কোলে থাকবে। সে তাকে নিয়ে খেলবে, খাওয়াবে, আরো কত কিছু। কি ব্যাপার, হাসছেন কেন? কিছু না, সরি, ভুল হয়ে গেছে বেগম সাহেবা। ও আমাদের সন্তান, আমাদের দুজনের প্রাণ। দেখতে দেখতে মিতালের গায়ে হলুদের দিন চলে এসেছে। আয়োজন করা হয়েছে বাগানে। বাগানটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। সন্ধ্যায় হলুদ ছোঁয়ানো হবে। মাহার শরীর ভালো না, তাই তাকে নিচে আসতে বারণ করা হয়েছে। কিন্তু সে কি বারণ শোনার মেয়ে? যখন শরীর একটু ভালো লেগেছে বেরিয়ে পড়েছে বিয়ের আয়োজন দেখতে। এই প্রথম সে গ্রামের বিয়ে দেখছে। বিয়ের আগে তো গ্রামের বাড়িতে যাওয়াও হতো না। কিছু মহিলারা মিতালির ঘরে বসে গীত অর্থাৎ গান গাচ্ছে। এই গীত মাহা প্রথম শুনল। গীত শুনে মাহা শব্দ করে হেসে ফেলে। মাহার হাসি দেখে সবাই তার দিকে তাকায়। তারা তাদের সাথে মাহাকেও যোগ দিতে বলে। বড় ভাবি বলে কথা। মাহা বসতে যাবে, ঠিক সেই মুহূর্তে মনে পড়ে সবাই এখানে, তাহলে শিফা কোথায়? কথাটা মনে পড়তেই মেজাজ গরম হয় তার। নিশ্চয় নির্লজ্জ মেয়েটা আবার গেছে তার স্বামীর কাছে। কথাটা মাথায় আসতেই সে বাহিরে চলে যায় শিফার খোঁজে। গিয়ে দেখলো তার ভাবনাই ঠিক। ওই যে বাগানে মেহেরাব কাজ করছে আর নির্লজ্জ মেয়েটা চোখ দিয়ে গিলে খাচ্ছে। মাহাকে দেখে মেহেরাব তার কাছে আসে। এখানে কি করছো? তোমাকে ঘরে থাকতে বলেছিলাম। কেন, আমি আশায় আপনাদের প্রেমে বাধা পড়েছে বুঝি?
মেহেরাব আশ্চর্য চোখে তাকিয়ে রইল কয়েক পলক মাহার দিকে। এরপর আশেপাশে তাকিয়ে নজরে পড়ল শিফাকে, যে তাদের দুজনকে একসাথে দেখে চলে যাচ্ছিল। আর কদিন সহ্য করো, ও তো বিয়ের পরেই চলে যাবে। আর এসব উল্টাপাল্টা কথা যেন না শুনি তোমার মুখে। 2 বছর আগেও বলেছি তুমি ব্যতীত অন্য কোনো নারী মেহরাব মায়ানের ধারে কাছে আসতে পারবে না। কিন্তু ও এসে পড়েছে তো। এটাকে আসে বলে না বেগম সাহেবা। তো বিয়ে করার পর এসে বলবেন ভুলে এসে পড়েছে। রেগে গেল মেহেরাব, হিসিয়ে বলল। আমাকে সন্দেহ করছো? না, কিন্তু মেহেরাব সেখানে আর দাঁড়ালো না। মেজাজ গরম হয়েছে তার। তার বউ তাকে সন্দেহ করছে। আজব, তার চরিত্র কি খারাপ নাকি? আরে শুনে তো যান। মেহেরাব না শুনেই চলে যায় যেখান থেকে এসেছিল সেখানে। চলচল চোখে মেহেরাবের যাওয়া দেখে মাহা, সে কি বেশি বলে ফেলল? সন্ধ্যায় হলুদ দেওয়ার সময় হয়ে এসেছে। হলুদ ছোঁয়ানো হচ্ছে মিতালিকে। চারিদিকে মানুষের আনাগোনা। জাফর ইকবাল এসেছেন, তাকেও দাওয়াত দিয়েছে ফারহান। জাফর ইকবালকে দেখে মেহেরাবের মেজাজ খারাপ হলো। খুঁজতে লাগলো ফারহানকে। আজকে ওর খবর আছে। সে অনেক আগে এই লোককে বাসায় আনতে নিষেধ করেছিল, তারপরেও কেন আনলো? নিশ্চয় মেহেরাবের হাতে মার খাওয়ার ইচ্ছে হয়েছে। পুলিশ বলে কি মেহেরাব তাকে ছেড়ে দিবে? ফারহানকে স্টেজের এক পাশে দাঁড়ানো দেখতে পেল মেহেরাব। ফারহানের দিকে তাকাতেই ফারহানও তার দিকে তাকালো। মেহেরাব হাতের ইশারায় ফারহানকে ডাকে। ইশারায় বলল ছাদে যেতে। ফারহান তার কথা অনুযায়ী ছাদে গেল। ছাদে গিয়ে দাঁড়াতেই গালে ঘুষি পড়ল ফারহানের। নির্বাক দৃষ্টিতে কয়েক পলক তাকিয়ে রইল ফারহান। কিছুই ঢুকলো না তার মাথায়। ঘুষিটা বেশ জোরেও ছিল না, আবার বেশি আস্তেও ছিল না। হলো, মারলি কেন শালা? কারণ তুই এটার যোগ্য। আরে হয়েছে কি বলবি তো? এই জাফর ইকবাল এই বাড়িতে কি করছে? মিতালির বিয়ের খবর শুনে উনি আসতে চাইছিল তুই, তাই মুখের ও না করতে পারেনি। ওই লোকের জন্য যদি আমার সংসার জীবনে কোনো অশান্তি নেমে আসে, তাহলে তোকে আমি খেয়ে ফেলবো। আমাকে খেয়ে তোর কি লাভ হবে বলতো? বরং রেগে তোর বোনের সাথে আমার বিয়েটা করিয়ে দে, সে আমার মাথা খাবে। বিষয়টা দারুণ হবে না? আমি কিন্তু মজা করছি না। আচ্ছা জাফর ইকবালের সাথে তোর প্রবলেমটা কি বলবি তো? তোকে বলার প্রয়োজন বোধ করছি না। না বলা শাস্তি ভোগ কর 2 দিন, আজকে আর কালকের ব্যাপারে সহ্য করে নে। ওনাকে নজরে রাখবে। বলে মেহেরাব সেখান থেকে প্রস্থান করলো। ফারহান মেহেরাবের এত অস্থিরতার কারণ বুঝল না। জাফর ইকবাল সাহেব একজন ভালো মানুষ, তাকে মেহেরাব কেন সহ্য করতে পারে না? আগেও জাফর ইকবাল সাহেব এসেছিল তাদের বাড়িতে, তখন তো এমন করেনি। বিয়ের পর থেকে মেহেরাব এমন করে জাফর ইকবাল এই বাড়িতে আসলে। ঘরে বসে ছটফট করছে মাহা। নিচে যাওয়া নিষেধ তার জন্য। হলুদে নাকি গর্ভবতী মেয়েদের থাকা ঠিক না। মাহার বুঝে আসে না এত কিসের নিয়মে এই বাড়িতে। মেহেরাবের সাথে আর কথা হয়নি। অদ্ভুত স্বামী তার রাগ করে বসে আছে, আর সে ঘরে বসে ফল খাচ্ছে, এটা মানা যায়? বাড়ির মানুষগুলো যখন করে বসে আছে আর সে ঘরে বসে ফল খাচ্ছে, এটা মানা যায়? বাড়ির মানুষগুলো যখন থেকে শুনেছে মাহা গর্ভবতী, তখন থেকেই তার প্রতি ভালোবাসা যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে। এই বাড়ির মানুষের অতি আহ্লাদে সে বিরক্ত হচ্ছে। এই যে একটু পরপর ফল দিয়ে যাচ্ছে, কিছু খেতে মন চাই নাকি বারবার জিজ্ঞেস করছে। ঘরে অনেকগুলো আচারি ডিব্বা রেখে গেছে। মাহার ভাবনার মাঝে দরজা খোলার আওয়াজ হলো। তাকিয়ে দেখে মেহেরাব এসেছে। রেগে আছে নাকি বোঝার চেষ্টা করলো, কিন্তু আফসোস সে বুঝতে পারল না। মেহেরাব গায়ের পাঞ্জাবি খুলে আলমারি থেকে পোশাক নিয়ে তাদের গোসলখানায় ঢুকলো। মাহা বসে বসে মেহেরাবকে দেখছে। বেশ কিছুক্ষণ পর মেহেরাব বের হলো। ফলগুলো কি সাজিয়ে রাখার জন্য দেওয়া হয়েছে? মাহা থালার দিকে তাকালো। মেহেরাবের ঠেস মেরে বলা কথাটা বুঝলো। মেহেরাব আসার পর থেকে এক টুকরো সে মুখে দেয়নি। মেহেরাবের ঠেস মারা কথাটা সে কানে নিল না, বরং উচ্ছ্বসিত সুরে বলে, একা খেতে ভালো লাগছে না, আপনিও খান সাথে, তাহলে খেতে মন চাইবে। বাচ্চার বেলায় তোমার অবহেলা আমি সহ্য করবো না মাহা। আচ্ছা না খেলেন, আমি একাই খাচ্ছি। আপনি কি এখনো রেগে আছেন আমার উপর? এই ব্যাপারে আর কথা বলতে চাচ্ছি না। তবে শুনে রাখো, আমার ভালোবাসায় কখনো আঙুল তুলবে না। আমি চাই না আমার ভালোবাসা নিয়ে কেউ প্রশ্ন তুলুক, সে তুমি হলেও। মনে থাকবে কি বললাম? আমি বুঝতে পারিনি আপনি কষ্ট পাবেন। এখন এসব বাদ দাও। আচ্ছা এখন একটু জড়িয়ে ধরুন তো, বাবু আপনাকে খুব মনে করছে। মেহেরাবের ঠোঁটের কোণে হাসি ফুটল। বউটা তার চালাক হয়ে যাচ্ছে। দিন দিন কিভাবে পরিবেশটা বদলিয়ে ফেলল। ফলের থালাটা সরিয়ে আলতোভাবে জড়িয়ে ধরলো তার বেগম সাহেবাকে। অনেক বুদ্ধিমান হয়ে গেছেন। আমি তো আগের থেকেই বুদ্ধিমান ছিলাম,
না হলে জমিদার পুত্র সৈয়দ মেহরাব মায়ানকে ভালোবাসার ফাঁদে ফেলানো তো এত সহজ ছিল না, নাকি? বুদ্ধিমতী বউ আমার। মিতালির বিয়ের দিন। মিতালির স্বামী পাশের গ্রামেই থাকে, ধনী পরিবারের ছেলে। সুবাসিনী দাঁড়িয়ে মিতালির অশ্রুঝরা দেখছে। সেও বিয়েতে এভাবেই অশ্রু ছড়িয়েছিল। তবে তাদের মাঝে পার্থক্য আছে। সুবাসিনী যাকে ভালোবাসতো সেও তাকে ভালোবাসতো, আর মিতালি যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। চোখ বুঝে নেয়। সুবাসিনী আবারও অতীত নিয়ে ভাবছে। এখন তো সে খুব সুখে আছে। মনে পড়লো 1 বছর 6 মাস আগের ঘটনা। মেহেরাব যখন জানতে পেরেছিল সুবাসিনীর স্বামীর চরিত্র ভালো না, তখন সে সুবাসিনীকে নিয়ে এসেছিল তাদের বাড়িতে। বউ বাচ্চাকে অবহেলা করলেও সুবাসিনীর স্বামী রফিক তাদের খুব ভালোবাসতো। যা রফিক বুঝতে পেরেছিল সুবাসিনী এখানে আসার পর। নিজের ভুল বুঝতে পেরে সে এসে এই বাড়ির সবার কাছে ক্ষমা চায়। তবে বোনকেও বাড়িতে যেতে দেয়নি মেহেরাব। বলেছিল নিজের স্বভাব পাল্টাতে পারলে তাকে দেওয়া হবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার আগে সুভাষিনীর সাথে পরামর্শ করে নিয়েছিল মেহেরাব। সুভাষিনীও চায়নি তার সংসার ভাঙুক, তবে স্বামীর স্বভাবের পরিবর্তন আসুক এটা সে চেয়েছিল। 6 মাসের ভিতর রফিকের মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছিল। আর এসব কিছুর খোঁজ নিচ্ছিল মেহেরাব। রফিক মাঝে মাঝে এসে বউ বাচ্চাকে দেখে যেত। রফিকের পরিবর্তনে সুভাষিনী খুব অবাক হয়েছিল। পরিবর্তন করতে চেয়েছে নিজেও সংসারে মন দেবে ভেবে নিল। মেয়ের জন্য হলেও এই সংসার সুখের হওয়া জরুরি। মেয়ের একটি সুন্দর জীবন উপহার দিতে চাই সে। দূরত্ব মিটেছে ভাই বোনের মাঝে। মেহেরাবের প্রতি আর কোনো রাগ নেই সুভাষিনীর, বরং সে কৃতজ্ঞ মেহেরাবের কাছে। আপা কি ভাবছো? সেই কখন থেকে ডাকছি। শুনতে পাইনি। এখন বল, কেন ডাকছিস? মা তোমাকে তার কাছে ডাকছে। আচ্ছা, যাচ্ছি। মিতালিকে একটু আগে বিদায় দেওয়া হলো। মাহা নিজের ঘরে বসে আচার কাটছে। ছোট চাচি খুব কান্না করছিল, মাহাও খুব কান্না করেছে। তাই তার শাশুড়ি তাকে বুকে উপরে পাঠিয়ে দিয়েছে। ঘরে আসার কিছুক্ষণ পর থেকে বমি বমি ভাব হচ্ছিল, তাই আচার নিয়ে বসেছে। এর মধ্যে একটি বাচ্চা ঢুকলো মাহার ঘরে। এসে বলে মেহেরাব তাকে ডাকছে। হঠাৎ এই রাতের বেলা মেহেরাব তাকে ছাদে কেন ডাকবে? খুঁতখুঁতে মন নিয়ে মাহা ছাদে গেল। সে কি জানে সেখানে তার জন্য কি অপেক্ষা করছে? নিষ্ঠুর এক সত্যের মুখোমুখি হবে তা সে ভাবতেও পারেনি। নির্বাক পরিবেশের চারিদিকে অন্ধকারে ঘেরা, বাহিরে চাঁদের আলো নেই তেমন। তারা যেন মাহার কষ্টের সঙ্গী হয়েছে আজ। ঘরের আলো নিবানো, জানালার সামনে বসে মাহা চাঁদ দেখছে। আজ যে তার প্রিয় চাঁদও তার মনের কষ্ট দূর করতে পারছে না। কঠিন এক সত্যের মুখোমুখি হয়েছে মাহা, যা তার হৃদয় ভেঙে চুরমার করেছে। কিছু মুহূর্ত আগেও তার জীবন কত রঙিন ছিল, যা এখন তার কাছে মরীচিকা মনে হচ্ছে। এতদিন কি মাহা মরীচিকায় বাস করেছিল? এই ভাঙ্গা হৃদয় মাহা কাকে দেখাবে? যে হৃদয় ভঙ্গকারী স্বয়ং তার নিজ স্বামী সৈয়দ মেহেরাব মায়ান, যার কাছে সে নিজের কষ্টগুলো এতদিন বিলীন করেছে। আর সেই তার কষ্টের কারণ। দরজা খুলে ঘরে প্রবেশ করে অবাক হয় মেহেরাব। ঘর অন্ধকার কেন? মাহা কি ঘুমিয়ে পড়েছে? সারাদিন কাজের চাপে মাহার খোঁজ নিতে পারেনি সে। বউটা কি তার রাগ করেছে? ঘরের বাতি জ্বালায় মেহেরাব। আলো ছড়িয়ে পড়ে পুরো ঘরে। মাহাকে দেখে অবাক হয় মেহেরাব। এভাবে বসে আছে কেন? আবারও কি রাগ করেছে নাকি? কিন্তু কেন? আজ তো শিফাকে তার কাছেও আসতে দেয়নি। তাহলে এভাবে বসে আছে কেন? আবার মনে মনে ভাবে হয়তো চাঁদ দেখছে। মেহেরাব মাহার কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। পিছু ফিরে তাকায় মাহা। মাহার মুখ দেখে মেহেরাব আঁতকে উঠে। মাহার চাহনি আজ অন্যরকম। কি আছে সেই চাহনিতে, যা মেহেরাবের ভেতরে তোলপাড় শুরু করেছে? শান্ত সুরে মেহেরাব জানতে চায়। কি হয়ে? মেহেরাবের কথা সম্পূর্ণ হওয়ার আগেই শোনা গেল মাহার কান্নায় মিশ্রিত রাগান্বিত সুর। আমাকে আপনি শুধু নিজের স্বার্থের জন্য বিয়ে করেছেন? আমার বাবা মায়ের খুনি আপনার পরিবার? নিস্তব্ধ পরিবেশের ছাদ থমথমে হয়ে আছে। মাহা চারপাশে চোখ বুলিয়ে মেহেরাবকে খোঁজার চেষ্টা করে। তবে সেই মুহূর্তে ছাদে ডান পাশ থেকে বের হয়ে আসে জাফর ইকবাল সাহেব। মাহা অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, জাফর চাচা, আপনি এখানে? তোমাকে কিছু সত্যের মুখোমুখি করতে এসেছি আমি। কোন সূত্রে কথা বলছেন? তোমার জন্ম পরিচয় সত্যি কথা বলছি। মাহা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাফর ইকবালের দিকে। এই এক অতীত কেন বারবার ফিরে আসে তার কাছে? সে যে এখন সব ভুলে গেছে। তাহলে তার অতীত কেন তাকে ভুলছে না? কেন তাকে কষ্ট দিতে চলে আসে তার সামনে? জাফর ইকবাল কি বলতে চায়? আর সে জানলই বা কি করে মাহার অতীত? জাফর ইকবালও কি তার দুর্বলতার সুযোগ নিতে এসেছে? না, এবার আর সেই সব বিষয়ে ঘাটবে না। মেহেরাব শুনলে রেগে যাবে।
সে তার সংসারে বাড়তি ঝামেলা চায় না। আমি এসব জানতে চাই না। বলে মাহা চলে যেতে নিলে জাফর ইকবাল বলে, আমি প্রমাণ নিয়ে এসেছি, একবার দেখো, এরপর সিদ্ধান্ত নিও কি করবে তুমি। তোমার পালক বাবা তোমার জন্য চিঠি পাঠিয়েছেন, আর নিজের বাবা মায়ের হত্যাকারীকে শাস্তি দিবে না। পা থেমে যায় মাহার। সে চলে যেতে চাচ্ছে, তবে কোনো এক অদৃশ্য দেওয়াল যেন তাকে বাধা দিচ্ছে যেতে। এই লোক কি বলছে? তার বাবা মায়ের হত্যাকারীকে শাস্তি মানে তার বাবা মাকে খুন করা হয়েছে? পিছু ঘুরে মাহা। কি বলতে চাচ্ছেন? সব কিছু বলা হবে তোমাকে। তোমাকে বলার জন্য আজ আমি এখানে আসা, না হলে আমি এই বাড়ির খুনিদের আইনের হাতে তুলে দেওয়ার সময় আসতাম। শান্ত মাথায় আবার পুরো কথা শুনো তুমি। মানে? আমার ভাই তারিকুল ইকবাল আর সৈয়দ মার্জিয়া জাহান এর একমাত্র মেয়ে তুমি। চমকিত দৃষ্টিতে তাকায় মাহা। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমার মা এই জমিদার বাড়ির একমাত্র মেয়ে ছিল। কি বলছেন এসব? এটা কিভাবে সম্ভব? কথাটা বলতে গিয়ে মাহার গলা কাঁপে। আদৌ কি এটা সত্যি হতে পারে? আমার পুরো কথা শুনো, তারপর দাবলা বলবে। একটু থেমে, তোমার মা আর বাবা পালিয়ে বিয়ে করেছিল, যার জন্য এই জমিদার বাড়ির মানুষ তাদের খুন করেছিল। তখন তোমার বয়স 1 বছর। আর এই যে আমাকে দেখছো, আমি সম্পর্কে তোমার আপন চাচা হই। মাহার পায়ের নিচের মাটি যেন সরে গেল। নির্লিপ্ত গলায় শুধালো, প্রমাণ কি? তোমার পালিত বাবার হাতে লেখা তো তুমি চিনবে, তাই না? এই যে তার লেখা চিঠি। সে তোমাকে যখন কল দেয় তখন মেয়েরা বা বাড়ির কেউ তোমার সাথে থাকে না, তাই না? মাহা ভাবতে থাকে, সত্যি যখন তার পরিবার থেকে কেউ কল দেয় তখন সেখানে মেহেরাব বা বাড়ির কাজের লোক মেয়ে ফুলি আপা থাকে। জাফর ইকবাল সাহেব মাহার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বলে, আমার হাতে বেশি সময় নেই, এখন যাওয়া লাগবে। চিঠি পড়ে আশা করি বুদ্ধি দিয়ে কাজ করবে, নিজের পালক বাবার কথা রাখবে। এখানে কাউকে বিশ্বাস করো না, এরা সবাই বেঈমান। আর মেহেরা তোমাকে বিয়ে করার একটাই কারণ, নিজের স্বার্থ। আর সে নিজের পরিবার রেখে কখনোই তোমার কাছে আসবে না, মনে রেখো কথাটা। জাফর ইকবাল সাহেব চলে যায়, কিন্তু রেখে যায় স্তব্ধ মাহাকে। একরাশ অস্থিরতা নিয়ে মাহা নিজের ঘরে চলে যায়। দরজা ভিড়িয়ে পড়া শুরু করে। প্রিয় মেয়ে মাহা, কখনো ভাবিনি নিজ হাতে আমরা তোকে শত্রু বাড়িতে বিয়ে দিব। ওরা সম্পর্কে আপন হয়ে তোর আপন না। ওরা তোর মা বাবাকে খুন করেছে। তখন তোর বয়স 1 বছর ছিল। তোর বাবা আমার বন্ধু ছিল। কাজের সূত্রে ওখানে গিয়ে তোর মাকে ভালোবেসে ফেলে। এরপর সেখানে নিয়মিত যেত মাসের 1বার হলেও। হঠাৎ একদিন শুনে তোর মায়ের বিয়ে ঠিক হয়ে গেছিল। এই কথা শুনে সে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তোর মার জন্য। তবে তোর নানার বাড়ির কেউ রাজি হয়নি সে এতিম বলে। তারা তাদের মেয়েকে বিয়ে দিবে কোনো জমিদার বংশে। তোর বাবা এতিম ছিল, পরিবার বলতে ছোট ভাই জাফর ছিল, সেও পড়াশোনার জন্য দূরে থাকতো। এরপর একদিন তোর মা তোর বাবার কথায় পালিয়ে আসে নিজেদের পরিবার ছেড়ে, শুরু করে নিজেদের সুখী সংসার, যা 5 বছরের জন্য ছিল। বিয়ের 4 বছর পর তোর জন্ম হয়েছে। তাদের অনেক আদর ছিলি তুই। তোর মা পরিবারের কাছে চিঠি দিয়ে মাপ চেয়েছিল, যাওয়ার সাহস পায়নি তাদের ভয়ে। শুধু আশায় ছিল তারা তাকে কবে মাফ করবে। তার কষ্ট তোর বাবা সহ্য করতে পারতো না। সেও চাইতো তার অর্ধাঙ্গিনীর অপেক্ষা অবসান ঘটুক। এসব তোর বাবাই আমাকে বলেছে। প্রিয় বন্ধু ছিলাম তাই সব কিছুই বলতো। হঠাৎ একদিন চিঠি আসলো জমিদার বাড়ি থেকে। তোর বাবা মাকে তাদের বাসায় যেতে বলেছে, তাদের মাফ করে দিয়েছে। সেদিন তোর বাবা মা খুব খুশি ছিল। কাজ থেকে ছুটি নিয়ে পরের দিনই চলে যায় তোকে নিয়ে। এরপর কি হয় জানি না আমি, তবে 2 দিন পর একজন লোক আসে হাতে চিঠি আর কোলে নিয়ে তুই। ওই লোককে প্রশ্ন করলে তিনি কিছু না বলে তোকে আর চিঠি দিয়ে চলে যায়। তুই কান্না করছিলি তাই তোকে তেমনভাবে কিছু জিজ্ঞেস করতে পারিনি। চিঠি পড়ে বুঝতে পারলাম তোর বাবা মা ওইখানে গিয়ে অনেক বড় ভুল করেছে। তাদের অবস্থা খুব খারাপ, কিন্তু আমি সেই জায়গা চিনি না, তাই তাদের বাঁচাতে যেতে পারিনি। তারপর থেকে তোকে নিজের মেয়ের মতো আদর যত্নে আগলিয়ে বড় করেছি। তোর বাবা মায়ের খুনি পরিবারের কাছে বিয়ে দেওয়ার জন্য আমাদের মাফ করিস। জাফর প্রতিশোধ নেওয়ার জন্য গোয়েন্দা অফিসার হয়েছে। তোকে কখনো দেখতে আসেনি, কারণ ও তোর বাবা মায়ের মৃত্যু প্রতিশোধ নিয়ে তোকে দেখতে চেয়েছিল। শোন, তোর চাচা সাহায্য চাইলে সাহায্য করবি। এই লড়াই শুধু ওর না, তোরও। জমিদার বাড়ির মানুষগুলো খুব বিষাক্ত, ওদের বিশ্বাস করিস না মা, এমনকি মেয়েরাবকেও না। কি হলো, কথা বলছেন না কেন? তোমাকে সব কে বলেছে? আগে আপনি আমার প্রশ্নের উত্তর দিন। দেওয়ার প্রয়োজন বোধ করছি না। তার মানে ধরে নিব সবটা সত্য? না। তাহলে বলছেন না কেন? মন চাইছে না তাই। আর সহ্য করতে পারল না মাহা, চিৎকার করে বলে উঠে, আপনি আমার সাথে মজা করছেন? কিভাবে পারছেন আমার কথাকে উপেক্ষা করতে? সত্য কেন বলছেন না? সত্য বলেন,
আমি আর পারছি না সহ্য করতে। মনে হচ্ছে কেউ আমার হৃদয়ে তলোয়ার দিয়ে আঘাত করেছে। দয়া করুন, প্লিজ বলুন। শুরুর কথাগুলো ক্ষোভ নিয়ে বললেও শেষের কথায় কান্নায় ভেঙে পড়ে মাহা। মাহার এভাবে কান্নায় মেহেরাবও নিজের হুঁশে ফিরল। এতক্ষণের কথাগুলো ক্ষোভে বলেছে। নিজের হঠাৎ রাগের জন্য মেহেরাবের নিজের উপর রাগ হলো। তবে সে তার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুললে সহ্য করতে পারে না, তাই তো এভাবে কথা বলেছে। নরম হলো মেহেরাব, শান্ত সুরে বলে, দেখো আমার দিকে, চোখে চোখ রাখো। দেখো, সত্যি তোমার মনে হয় আমার ভালোবাসা মিথ্যে হতে পারে? মাহা তাকালো নিজের স্বামীর পানে, নিষ্প্রভ তাকিয়ে মাথা নাড়িয়ে বুঝালো না। তারপর নীরব কণ্ঠে আবারও বলিয়ে উঠল, এখন আমার প্রশ্নের উত্তর দিন। আপনার পরিবার কি সত্যি আমার পরিবারকে মেরেছে? এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তার মানে সত্য? না, পুরো সত্য না। ফের রেগে উঠল মাহা। তাকে সত্য বলছে না কেন? লোকটা চাইছে কি? তাহলে প্রকৃতি সত্য কি? দয়া করে আর লুকাবেন না, সত্যটা বলুন, আমি শুনতে চাই। নিজের পরিবারের পাপের কথা বলতে লজ্জা পাচ্ছেন? আর আপনি সব জানেন, তারপরেও সবটা লুকিয়েছেন। কেন লুকালেন? এর উত্তরও চাই আমার। মাথা ঠান্ডা করো, কালকে বলবো। এখন তুমি নিজের মধ্যে নেই। না, আমি এক্ষুনি শুনবো। বলেন সত্যটা কি? এবার কিন্তু বাড়াবাড়ি করছো। আমি না, আপনি করছেন। তুমি আমার সাথে ঝগড়া করছো। হ্যাঁ, করছি। আস্তে চিৎকার করো, নিচের কেউ শুনতে পারলে আমার খারাপ রূপ দেখবে তুমি। আমিও দেখতে চাই। বলে মাহা বসা থেকে উঠে দরজা খুলে বের হতে চায়, তার আগে মেহেরাব মাহার হাত টেনে এনে খাটে বসিয়ে দেয়। কি করতে চাইছো? আপনি সত্যি কথা বলবেন না, তাই বাড়ির সবার কাছে সত্য জানতে চাই। সবাই এ কথা জানে না। তাহলে কে জানে? বললাম তো, পরে বলবো। মাহার কি হয়েছে আজ তা সে নিজেও জানে না। মেহেরাবও আজ নতুন মাহাকে দেখছে। মাহা মেহেরাবকে ধাক্কা দিয়ে পুনরায় রুম থেকে বের হতে নেয়, কিন্তু মেহেরাব তার সম্মুখে বাধা হয়ে দাঁড়ায়। এবার মেহেরাব ঘরে নিয়ে হাত মুখ বেঁধে দেয়, তারপর কক্ষ থেকে বেরিয়ে যায়। রাগ চড়েছে মাথায়, এত বার বেড়েছে। অতি আহ্লাদে মাথায় তুলেছে সে, যেভাবে তুলেছে সেভাবেই আছাড় মেরে নামাবে সে। তবে তার আগে এখন একজনকে তার লাগবে, যাকে সে যতক্ষণ না থাপড়াবে ততক্ষণ তার শান্তি হবে না। ভাবতে ভাবতে ছাদে গেল। ভাগ্য তার সহায়ক হলো, গিয়ে কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়ে গেল। কোনো কিছু না ভেবেই মানুষের মাথা দেওয়ালের সাথে বাড়ি দিল। আহ, একটু আস্তে মারলেও তো পারতি। আমি পারলে আজকে তোকে খুন করতাম। দোষ আমার না, সব দোষ তোর। আমাকে আগে বললেই পারতি। আমার নিষেধ ছিল, তাই বলিনি। তবে এখন আর এসব মানা যাবে না। দেখি কি করা যায়। মাহারি অবশ্যই এসব নিতে পারবে না, ওকে শান্ত করা লাগবে। তোর এখন ভাবির কাছে থাকার দরকার ছিল। এখানে কি করছিস? ভাবি নিশ্চয়ই কান্না করছে। ও আমার কথা মানতেই চাচ্ছিল না। আমার রাগ চড়েছিল মাথায়, তাই বেঁধে এসেছে। কি বলছিস এইসব? এই অবস্থা এমন করলে বাচ্চা আর ভাবির দুইজনের ক্ষতি হবে। এখন নিচে যা। মেহেরাব এতক্ষণে হুঁশে ফিরল। আসলে বেঁধে রেখে আসা উচিত হয়নি। কথাটা মাথায় আসতে মেহেরাব দ্রুত কদমে নিচে নামে। দরজা খুলে দেখে মাহা সেভাবেই শুয়ে আছে, তবে ঘুমিয়ে পড়েছে। মেহেরাবের নিজের উপর রাগ হলো। সে কেন ঠান্ডা মাথায় মাহাকে বোঝালো না? অবশ্য বুঝিয়েও লাভ নেই, মাহা বুঝতো না। মেহেরাব ঘরে ঢুকে আস্তে করে মাহার মুখ আর হাতের কাপড় খুলে দিল। মনের ভিতর ঝড় বয়ে গেল। সে কিভাবে এত নিষ্ঠুর আচরণ করতে পারলো? মেয়েটার মুখে লাল দাগ পড়ে গেছে, হাতেও কালচে দাগ পড়েছে। কি করে পারলো সে তার বেগম সাহেবাকে এভাবে বাঁধতে? বুকে হাত দিয়ে চোখ বুঝে নেয়। কাল কিভাবে সামলাবে তার বেগম সাহেবাকে? মেহরাব, আমার আব্বা একা একা বাগানে কি করছো? ফুপু আম্মা, তোমার জন্য জবা ফুল নিতে আসছে। ওই যে দেখো, কত সুন্দর ফুল ফুটেছে। ওরে বাবা, আমার আব্বা তার ফুফু আম্মার জন্য ফুল নিতে আছে? হুম। আচ্ছা, তাড়াতাড়ি ছিঁড়ে আমার খোপায় লাগিয়ে দাও। তোমার ফুফু আম্মা তোমার হাতে ফুল মাথায় দিয়ে ধন্য হোক। 8 বছরে মেহেরাব ধীর পায়ে ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে এনে মার্জিয়া জাহানের কানে গুজে দেয়। মার্জিয়া জাহান মেহেরাবের কপালে চুমু খায়। সে মেহেরাবকে খুব আদর করে, তাই তো ছোট মেহেরাব সবসময় তার কাছে থাকে। মার্জিয়া জাহান যা বলে তাই সে করে। মেহেরাবের নামটাও তার দেওয়া। পানি। মার কণ্ঠস্বর শুনে অতীতের স্মৃতি থেকে বেরিয়ে আসে মেহেরাব। কতই না সুন্দর ছিল সে দিনগুলো। একজনের হিংসায় সব পাল্টে গেল। দুনিয়া এমন কেন? কিসের এত হিংস্রতা মানুষের মাঝে? মেহেরাব গ্লাসে পানি ঢেলে মাহাকে দিল। মাহা পুরো পানি পান করে মেহেরাবের দিকে নিষ্প্রভ চোখে তাকালো। কাল রাতেই তার পানির তৃষ্ণা পেয়েছিল, অথচ এই লোক তার খবর নেয়নি। অভিমান হলো মাহার। এখন আর
কোনো প্রশ্ন করবে না সে, আর না মেহেরাবের সাথে কথা বলবে। মনে মনে এই প্রতিজ্ঞা করলো। ফ্রেশ হয়ে আসো, খাবার খেতে হবে তো। উত্তরে কিছু বলল না মাহা। সে তার মতো করে উঠে চলে গেল। মেহেরাব মাহার এই নীরবতা নিতে পারল না, আর না কিছু বলতে পারল। সে মাহাকে সময় দিতে চাইল। কিছুক্ষণ পর মাহা এসে প্রশ্ন করে, দক্ষিণ পাশের রুমটা কার? ফুপু আম্মার মানে তোমার আম্মার রুম। মাহা যেন এই উত্তরটাই শুনতে চেয়েছিল। সে ধারণা করেছিল। কিছুক্ষণ নীরব থেকে বলে, ওই রুমের চাবি চাই আমার। এখন দিতে পারবো না, আজ তুমি এই রুমেই থাকবে। রাতে আমি তোমাকে পুরো কাহিনী বলবো। আমাকে বন্দি করে রাখতে চাইছেন? না, তবে নিজেকে যেন সামলাতে পারো সেই সময় দিচ্ছে। আপনি তো অন্যায়কে প্রশ্রয় দেন না, তাহলে আমার বাবা মায়ের খুনিকে কেন শাস্তি দিলেন না? তারা আপনার পরিবার বলে, নাকি আমি এতদিন আপনাকে ভুল বুঝে এসেছি? সবকিছুর উত্তর রাতেই পাবে। পায়ের ওপর পা তুলে জাফর ইকবালের সোফায় বসে আয়েশি ভঙ্গিতে বিড়ি টানছে মেহেরাব। রাগে ফুঁসছেন জাফর ইকবাল। এই ছেলের সাহস কত বড়! তার সামনে বসে বিড়ি টানছে। পাশেই চুপচাপ বসে আছে ফারহান। নিরুপায় সে সবসময় জাফর ইকবালকে সম্মান করে এসেছে। আজও অসম্মান করার মানে দেখছে না, কারণ জাফর ইকবাল তার দিক দিয়ে ঠিক আছে। তবে এতে মেহেরাবেরও দোষ দিতে পারছে না। সবই নিয়তির খেল। চাচা শ্বশুর কি লাভ হলো আমার সংসারে আগুন লাগিয়ে? আমি তোমার সংসারে আগুন লাগাইনি, আমি আমার বাতিজিকে সত্য কথা বলছি। আচ্ছা, আর আপনার এই সত্যতে আমার সংসারে যে আগুন লাগলো, একটা কথা কান খুলে শুনে রাখেন। আপনার এই সত্যতে যদি আমার বাচ্চা আর বউর কিছু হয়, তাহলে আপনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মানুষ মেরে অভ্যস্ত হয়ে গেছে, এত সুন্দর করে হুমকি দিলে যে। আর আমি জানতাম না যে মহা অন্তঃসত্ত্বা। জানলে আমি বলতাম না। আর এমনিতেও সত্য একদিন সামনে আসবেই, এটাই প্রকৃতির নিয়ম, চাইলেও সত্যকে লুকানো যায় না। ঝংকার শব্দ হলো ঘর ছুড়ে। টেবিলের উপরে রাখা ফুলদানিটা নিচে ফেলে দিয়েছে মেহেরাব। চিৎকার করে বলে, আপনার সত্য মিথ্যা আপনার কাছে রাখুন। শুধুমাত্র আপনার জন্য যে চোখে আগে শুধু ভালোবাসা দেখতাম, সে চোখে আজকে আমি আমার প্রতি একটু হলেও ঘৃণা দেখেছি অবিশ্বাস সে দৃষ্টিতে। আপনি বুঝতে পারছেন আমার ভিতরে জ্বালা? 5 বছর ধরে আগলে রেখেছি ওকে। আমি যদি ওকে আগলিয়ে না রাখতাম, তাহলে ওর অস্তিত্ব খুঁজে পেতেন না আপনি। দুনিয়ার বুক থেকে মুছে যেত মাহা নামক মেয়েটি। স্তব্ধ হয়ে রইল জাফর ইকবাল সাহেব। তাহলে কি মেহেরাব সত্যি মাহাকে ভালোবাসে? সে তো ভেবেছিল মেহেরাব নিঃস্বার্থে বিয়ে করেছে। তার মানে তুমি ওকে সত্যি ভালোবাসো? আমি আপনার সাথে মজা করছি? হিসিয়ে কথাটা বলল মেহেরাব। জাফর ইকবাল সাহেব প্রশ্ন করল, তোমাদের বিয়ে তো হয়েছে 2 বছর, তাহলে 5 বছর বললে যে? উত্তর দিল না মেহেরাব। হনহনিয়ে চলে গেল বাড়ি থেকে। এই লোকের সাথে এখন আজাইরা কথা বলতে চাচ্ছে না সে। তবে যাওয়ার আগে বলে গেল, আমার সংসারে আগুন না লাগিয়ে পারলে প্রমাণ জোগাড় করুন। মেহেরাব চলে গেলেও ফারহান থেকে যায়। এই লোককে সে অনেক সম্মান করে। ফারহান, আমি মাহার সাথে দেখা করতে চাই। আপনার কি মনে হয় মেহেরাব আপনাকে দেখা করতে দিবে? আমার ভাতিজির সাথে দেখা করবই, দেখি আমাকে কে আটকায়। ফারহান আর কিছু না বলে চলে যায়। কি হচ্ছে না হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। কিছু একটা করা লাগবে। এভাবে চলতে দেওয়া যায় না। দোষীদের শাস্তি দেওয়া লাগবে। সারাদিন মাহা ঘরেই ছিল। মেহেরাব তার খাবার দিয়ে দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে গিয়েছিল। সবাইকে নিষেধ করেছিল দরজা খুলতে। এতে সবাই খুব অবাক হয়েছিল। মেহেরাবের মা প্রশ্ন করলে মেহেরাব তার দিকে কড়া দৃষ্টিতে তাকায়। ধক করে ওঠে আফসা বেগমের বুক। তাহলে কি অতীত আবারও ফিরে এসেছে পুনরায়? রাতে ফিরে মেহেরাব মাহার জন্য খাবার নিয়ে এসেছে। মাহা চুপচাপ খাবার খেয়ে নেয়। এখন সে ক্ষুধা সহ্য করতে পারে না, আর সে নিজের বাচ্চার প্রতি চাইলেও অযত্নশীল হতে পারে না। খাবার শেষে মেহেরাব প্রশ্ন করে, তুমি প্রস্তুত সত্য শোনার জন্য? আমি জানতে চাই সব। জমিদার সৈয়দ বাড়ির একমাত্র ছেলে ছিলেন জমিদার সৈয়দ জামশেদ, মেহেরাবের দাদা। পিতার মৃত্যুর পর সবকিছুর দায়িত্ব তার কাছে আসে। তার মা নিজ পছন্দে তার জন্য বউ করে আনে লুৎফা বেগমকে। লুৎফা বেগম ছিল শান্ত স্বভাবের। বিয়ের পর ভালোই সংসার যাচ্ছিল তাদের। তবে বিয়ের 3 বছরেও তাদের সংসারে বাচ্চার শোক তারা পাচ্ছিল না। বাচ্চা না থাকায় এই সমাজের অনেক কথা শুনতে হতো লুৎফা বেগমকে। মানুষের কটু কথায় ভেঙে পড়ছিলেন তিনি। ঠিক সেই সময় দেখা মিলে আলোর সন্ধান। মা হওয়ার সংবাদ পান লুৎফা বেগম। খুশিতে অশ্রু ছড়ায়। পুরো জমিদার বাড়িতে খুশির বন্যা বয়ে যায়।
তবে সন্তান সম্ভাবনা হওয়ার পর থেকে লুৎফা বেগমের শরীর খারাপের দিকে যেতে থাকে। অসুস্থতা ঘিরে ধরে তাকে। জামশেদ সাহেবও স্ত্রীকে নিয়ে চিন্তায় পড়ে যায়। অনেক চিকিৎসা করায় কিন্তু সুস্থ হয় না লুৎফার বেগম। এভাবেই ঘনিয়ে আসে সন্তান জন্মের দিন। ফজরের আজানের পর থেকে ব্যথায় জর্জরিত হয়ে কান্নাকাটি শুরু করেন লুৎফা বেগম। অতঃপর সন্তান জন্ম দেয় নিজের জীবনের বিনিময়ে। পুত্র সন্তান জন্ম দিয়েছেন সে, তবে দেখার সৌভাগ্য হলো না তার। নিজের স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েন সৈয়দ জামশেদ সাহেব। নিজ পুত্রর মুখও দেখতে চাইল না, তবে বেশিক্ষণ সন্তানকে দূরে রাখতে পারেনি। সন্তানকে আগলিয়ে নিল মৃত স্ত্রীর স্মৃতি হিসেবে। নাম রাখলো সৈয়দ জামাল উদ্দিন। তার মা জহুরা বেগম লালন পালন করতে লাগলেন তার সন্তানকে। তবে দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলেন তার মা জহুরা বেগম। বাচ্চা কার কাছে রাখবে সেই বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন জামশেদ সাহেব। এমন সময় জহুরা বেগম তাকে বিয়ের জন্য চাপ দিতে লাগলেন। নিরুপায় হয়ে জামশেদ সাহেব রাজি হলেন বিয়ে করতে। দ্বিতীয় স্ত্রীর নাম রাহেলা। গরিব ঘরের মেয়ে, একটু চঞ্চল প্রকৃতির, তবে বাচ্চা খুব ভালোবাসেন সে। তাই জামালকে নিজ সন্তানের মতো আগলিয়ে নিলেন। বাচ্চার প্রতি রাহেলার ভালোবাসা দেখে জামশেদ সাহেব ও স্ত্রীর প্রতি দুর্বল হতে লাগলেন। এভাবেই চলতে লাগলো দিন। জামাল উদ্দিন আস্তে আস্তে বড় হতে লাগলেন। জামাল উদ্দিন রাহেলা বেগম বলতে পাগল ছিলেন, কিন্তু কারো কুমন্ত্রণায় জামাল উদ্দিন পাল্টাতে লাগলেন। কুমন্ত্রণাকারী ছিলেন জামশেদ সাহেবের খালা কণিকা বেগম। সে বেড়াতে আসতো প্রায় সময়। তার ভাষ্য মতে সৎমা কখনো আপন হয় না। জামাল উদ্দিন কণিকা বেগমের কথাকে পাত্তা দিত না, কারণ সে রাহেলা বেগমেরকে মায়ের মতো দেখত। তবে সবকিছু বদলায় যখন রাহেলা বেগম অন্তঃসত্ত্বা হয় তখন জামাল উদ্দিনের বয়স 10 বছর। রাহেলা বেগমের সাথে ধীরে ধীরে জামাল উদ্দিনের সম্পর্ক দূরত্ব তৈরি হতে থাকেন। রাহেলা বেগম অসুস্থতার জন্য জামাল উদ্দিনের খোঁজ খবর বেশি নিতে পারতেন না। মাসখানেক বাদে জন্ম হয় মার্জিয়া জাহানের। মেয়ে সন্তানকে পেয়ে খুশিতে আত্মহারা জামশেদ সাহেব। নিজেই মেয়ের নাম রাখে মার্জিয়া জাহান। ছোট মেয়েকে সামলিয়ে জামালের খোঁজ বেশি নিতে পারত না রাহেলা বেগম। তবে সে জামাল উদ্দিনকে নিজ ছেলের মতোই ভালোবাসেন। জামাল উদ্দিনের মনের ভিতরে ধীরে ধীরে হিংসা ঢুকতে শুরু করে। আর এই হিংসা দিন দিন বাড়তে থাকে, কারণ জামশেদ সাহেবও মেয়েকে বেশি আদর করতে শুরু করেছিল। মার্জিয়া জাহান ছিল চঞ্চল আর জ্ঞানী প্রকৃতির, তাই তো জামশেদ সাহেবের আদরের কন্যা হলেন। এভাবেই দিন চলতে লাগলো। রাহেলা বেগম আরো 2 সন্তান জন্ম দিল, কিন্তু সব থেকে আদরের ছিল মার্জিয়া জাহান। অন্য 2 ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকলেও মার্জিয়ার সাথে জামাল উদ্দিনের সম্পর্ক ভালো ছিল না। বলতে গেলে তারা কেউই কাউকে সহ্য করতে পারতেন না। এই দূরত্বের কারণ ছিল জালাল উদ্দিনের হিংসা। সে প্রথমে মার্জিয়াকে অবহেলা করত, যার কারণে মার্জিয়াও তাকে সহ্য করতে পারত না। জালাল উদ্দিন বিয়ে করলো, পুত্র সন্তানের জন্ম হলো, যার নামটাও মার্জিয়া বেগম রেখেছিল। সে এই নাম রাখতে চায়নি, তবে তার পিতার আদেশে রাখতে হলো। মার্জিয়া জাহান মেহরাবকে খুব আদর করতেন, আর তাদের ভিতরে লড়াই কেউ বুঝেনি, কখনো বা তারা বুঝতে দিতে চায়নি। হঠাৎ একদিন জালাল উদ্দিনের কানে আসলো মার্জিয়া জাহানের প্রেমের খবর। এরপর সে বুদ্ধি খাটিয়ে অন্য জায়গায় মার্জিয়ার বিয়ে ঠিক করলো। সে বিয়েতে দ্বিমত করলো মার্জিয়া। তার কিছুদিন পর তরিকুল ইকবাল আসলো বিয়ের প্রস্তাব নিয়ে। সে বিয়ের প্রস্তাব জালাল উদ্দিন আর জামশেদ সাহেব ফিরিয়ে দিলেন। মার্জিয়া জাহান তরিকুল ইকবালকে প্রচুর ভালোবাসতেন, তাই তরিকুল ইকবাল বলার পরেই ত্যাগ করলো জমিদার বাড়ি, নিজের প্রিয় পরিবার। তবে বিয়ের পরে পরিবার ছেড়ে আসার কষ্টে দুকে দুকে মরছিল সে। মাঝে মাঝে চিঠি লিখে পাঠাতেন জমিদার বাড়িতে, তবে সেই চিঠি জালাল উদ্দিন বাড়ির আর কারো হাতে যেতে দিতেন না। কিছু বছর পর স্ত্রীর আবদারে জামশেদ সাহেব সিদ্ধান্ত নিলেন আদরের মেয়েকে মাফ করে দিবেন তিনি। এই সিদ্ধান্তে দ্বিমত করেন জালাল উদ্দিন, তবে পিতার বিপক্ষে বেশিক্ষণ কথা বলতে পারেন না। তাই তিনি বলেন সে রাজি মার্জিয়া জাহানকে বাড়িতে আনতে, আর সে নিজেই খুঁজে বের করে আনবেন তার বোনকে। জামশেদ সাহেব ছেলেকে বিশ্বাস করে, জালাল উদ্দিনকে খোঁজার দায়িত্ব দেন। এই সিদ্ধান্তই যেন তার নেওয়া চরম ভুল সিদ্ধান্ত ছিল। জালাল সাহেব ভয়ানক কিছুর ফন্দি আটছিল। মার্জিয়া জাহান এই বাড়িতে আসা মানেই সম্পত্তির ভাগে একজন বেড়ে যাওয়া। সে তার শত্রুকে এ বাড়ির এক পরিমাণ জায়গাও দিতেও রাজি না। তাই তিনি কঠোর সিদ্ধান্ত নিলেন, শেষ করে দিবেন তার শত্রুকে। বহু বছরের ক্ষোভ তার মার্জিয়ার প্রতি। চিঠি পাঠান মার্জিয়ার ঠিকানায়। ঝনঝন শব্দ থেমে গিয়ে ট্রেনটি জানান দিল গন্তব্যে এসে পড়েছে তারা। রাত তখন গভীর। ট্রেন থামতেই মার্জিয়া বেগম দ্রুততার সঙ্গে নামতে শুরু করলো। আজ কত বছর পর নিজ গ্রামে আসলো। আচ্ছা, গ্রামটা কি আগের মতোই আছে নাকি বদলেছে? ট্রেন থেকে নামতেই জালাল উদ্দিনকে সামনে দেখতে পেলেন মার্জিয়া জাহান। বহুদিন পর ভাইকে দেখে পুরনো সকল দ্বন্দ্ব ভুলে গেলেন তিনি।
ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। জালালউদ্দিন সাহেব তাকে কান্না থামাতে বললেন। মার্জিয়া বেগম মাহাকে তরিকুল ইকবালের কোলে থেকে নিয়ে ভাইয়ের কোলে দিলেন। বাড়ির সবার খোঁজ খবর জানতে চাইলেন। উত্তরে জালালউদ্দিন জানায় বাড়ি গেলেই জানতে পারবে, এখন বাড়ি ফেরার সময় হয়েছে, এমনিতেই অনেক রাত হয়ে গেছে। অতঃপর তারা সবাই একটি গরুর গাড়িতে উঠে। জালালউদ্দিন সাহেব বলেন তার কিছু কাজ আছে, তিনি পরে আসবেন। মার্জিয়া জাহানের সাথে দুজন কর্মচারীকে পাঠান। রাত তখন গভীর, তাই মার্জিয়া জাহান আর তরিকুল ইকবাল কোন রাস্তা দিয়ে যাচ্ছে খেয়াল করেনি। একটা সময় গিয়ে গাড়ি থেমে যায়। গাড়ির চালক তাদের নামতে বলেন। এতে অবাক হয় মার্জিয়া জাহান আর তরিকুল ইকবাল। এখানে তো তাদের থামার কথা না। এসব ভাবনার মাঝেই চারপাশ থেকে অনেক মানুষ তাদের ঘিরে ধরে, হাতে তাদের ধারালো অস্ত্র। মার্জিয়া বেগম ভয়ার্ত দৃষ্টিতে স্বামীর পানে তাকালে তরিকুল ইকবাল তাকে চোখের ইশারায় শান্ত থাকতে বলেন। বোঝান তিনি সব সামলিয়ে নিবেন। তবে শান্ত হতে পারেন না মার্জিয়া জাহান। এদিকে মাহাও কান্না শুরু করেছে। লোকগুলো তাদের জঙ্গলের ভিতর একটি পুরনো বাড়িতে নিয়ে যায়। কর্মচারী লোকগুলো এদের সাথে জড়িত দেখে মার্জিয়া জাহান অবাক হলেন। এরা তাদের বাড়িতে কাজ করে অনেক বছর ধরে, আর আজ এরাই তাদের শত্রু হলো। মার্জিয়া জাহান প্রশ্ন করে তাদের, আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে কেন? কি চাই আপনাদের? আমরা কিছু জানি না, আমাদেরকে যা বলা হয়েছে তাই করেছি। কে বলেছে আমাদেরকে আটকাতে? আসলেই দেখতে পারবেন। বলেই লোকগুলো বাহির থেকে দরজা লাগিয়ে চলে যায়। তারা যেতেই মার্জিয়া জাহান তরিকুল ইকবালের বুকে একপাশে মাথা গুজে কান্না করে। তরিকুল ইকবাল এক হাতে স্ত্রীকে জড়িয়ে ধরে আর এক হাতে মাহাকে আগলিয়ে রেখেছে। দুজনেই বুঝতে পারলো তারা ফেঁসে গেছে, আর তাদের পরিচিত কারো কাজ হতে পারে, কিন্তু কে সে ব্যক্তি? তুমি চিন্তা করো না, এখান থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। তাই যেন হয়। আমি, আমার মেয়ে আর আপনাকে নিয়ে অনেক বছর বাঁচতে চাই। সেই সময় জানালা দিয়ে কারো আওয়াজ শুনে তারা সেদিকে তাকায়। দেখতে পায় তাদের দুজন কর্মচারীর মধ্যে একজনকে, যে তাদের হাতের ইশারায় জানালার কাছে ডাকছে। সেদিকে গিয়ে মার্জিয়া জাহান বলে উঠলেন, চাচা, আপনি আমাদের সাথে কিভাবে পারলেন এমন করতে? আমার কিছু করার নেই মা, আমি বাধ্য, না হলে যে আমাকেও মেরে ফেলা হবে, কারণ আমি সব জানি। মানে, কে করতে বলেছে এইসব? তোমার আপন কেউই। নাম বলেন। সৈয়দ জালাল উদ্দিন সাহেব আমাদের বলেছেন আপনাদেরকে আটকিয়ে রাখতে। মার্জিয়া জাহান দুপা পিছিয়ে যায়। কি শুনছে সে এসব? তার ভাই তাকে এভাবে কেন আটকাবে? হতে পারে তাদের মাঝে একটু দ্বন্দ্ব ছিল, তাই বলে এভাবে তাদের আটকে রাখবে? জালালউদ্দিন আসলে চাই কি? তাহলে তার এখানে আসা সবচেয়ে বড় ভুল ছিল। অশ্রুসিক্ত চোখে তিনি স্বামীর দিকে তাকালো। আজ তার জন্য তার প্রিয় স্বামী আর আদরের মেয়ের জীবন ঝুঁকিতে। তরিকুল ইকবাল বুঝলো স্ত্রীর কষ্ট। তিনি চোখের ইশারায় স্ত্রীকে বুঝালো সে পাশে আছে, খারাপ কিছু হতে দিবে না। তরিকুল ইকবাল ওই কর্মচারীর উদ্দেশ্যে বলেন, আমরা এই কথা কিভাবে বিশ্বাস করব? হতে পারে আপনি আমাদের মিথ্যা বলছেন। তাহলে সকালে যখন আপনাদেরকে খুন করতে আসবে তখন নিজেদের চোখে দেখে নিন। তবে আমি আপনাদের সাহায্য করতে এসেছি, পুরোপুরি না পারলেও একটু সাহায্য করতে পারবো। কিভাবে? আমি পারলে আপনাদের সবাইকে বাঁচাতাম, কারণ রাহেলা আপা আমাকে ছোট থেকে অনেক সাহায্য করেছেন, নিজের ভাইয়ের মতো দেখেছেন। কিন্তু আমি চাইলেও আপনাদের বাঁচানোর কোনো উপায় দেখছি না, আর না কোনো নিষ্পাপ বাচ্চার মৃত্যুতে আমি জড়াতে চাই। তাই আমি আপনাদের মেয়েকে বাঁচাতে পারি। আমরা আপনাকে কিভাবে বিশ্বাস করব? আপনাদের মৃত্যু নিশ্চিত। জালাল উদ্দিনকে আপনারা চিনেন না, উনি যাকে মারতে চায় সে কখনোই বাঁচে না। তরিকুল ইকবাল আর মার্জিয়া জাহান একে অপরের দিকে তাকালো। তারা জানেন এখানে তাদের সাথে ভালো কিছু হবে না, তবে মেয়েকে একা ছাড়তে ভয় লাগছে। সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা। কিছু সময় অতিবাহিত হওয়ার পর কঠোর সিদ্ধান্ত নিলেন মার্জিয়া জাহান। তাদের জীবন এমনিতেও ঝুঁকিতে আছে, যদি মেয়েকে এভাবে বাঁচাতে পারে তাহলে মন্দ কি? অতঃপর আদরের মেয়েকে জানালার ভিতর থেকে তুলে দিলেন সে কর্মচারীর হাতে, সাথে একটি চিঠি দেওয়ার আবদার করলো। সে কর্মচারী জানালো সে আর এই গ্রামে আসবে না, যদি আসে তাহলে সে মৃত্যুর থেকে বাঁচতে পারবে না। মাকে নিয়ে যেতেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন মার্জিয়া জাহান। কখনো কি ভেবেছিল তার জীবনে এত ভয়ানক মুহূর্ত আসবে? এভাবেই রাত পেরিয়ে দিনের আলো ফুটলো, তবে তাদের জীবন থেকে অন্ধকার গেল না। ভোরের দিকে ঘরে ঢুকলো জালালউদ্দিন। তাকে দেখে মার্জিয়া জাহান ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো, বলে উঠলেন, আমাদের এইভাবে আটকিয়ে রাখার মানে কি? আমার শত্রু হয়ে এতদিন যে বেঁচে ছিল এটাই অনেক বেশি। আমাদের এইখানে
আটকিয়ে রাখার মানে কি? ওই যে বললাম, আমি আমার শত্রুকে আমি বাঁচিয়ে রাখি না। আমরা কখনোই শত্রু ছিলাম না, বরং আপনি আপনার অহংকার আর হিংসার জন্য আপনি আমাকে শত্রু ভেবে এসেছেন। এইসব বাচ্চামো ছাড়েন। আমি আর আমার স্বামী এখান থেকে চলে যাব, আপনাদের ধারে কাছেও আসবো না। আমি আমার সিদ্ধান্ত থেকে পিছু ফিরি না। কি সিদ্ধান্ত? আমাদের মেরে ফেলবেন? এই তাহলে আমার বুদ্ধিমতী বোন সব কিছু না শুনতে কত সুন্দর করে বুঝে গেল। পাশ থেকে তরিকুল ইকবাল বলে উঠলেন, লজ্জা লাগে না? নিজের বোনকে হত্যা করতে চান? ওকে কখনো আমি আমার বোন হিসেবে মানি না। না মানলেও ও আপনার বোন হয়। কিসের বোন? আমরা কি এক মার গর্ভে জন্মে নিছি নাকি? এক মার গর্ভের না হলেও এক বাবার ঔরস, এইটা ভুলে যাবেন না। মার্জিয়া জাহান রাগে কাঁপছেন। কিভাবে পারে একটা মানুষ এতটা নিষ্ঠুর হতে? রাগে স্বামীর পানে তাকিয়ে তিনি বলেন, নির্বোধদের বুঝিয়ে লাভ নেই। এই কথায় জালাল উদ্দিনের রাগ বেড়ে গেল। আবারও তাকে অপমান করলো। সাহস কি করে হলো তার আস্তানে এসে তাকিয়ে অপমান করার? এক্ষুনি তাদের মৃত্যু দিবেন তিনি। এর মাঝে হঠাৎ মাহার কথা মাথায় আসতেই প্রশ্ন করে, তোর মেয়ে কোথায়? মার্জিয়া জাহান আর তরিকুল ইকবাল তখন একে অপরের হাত আঁকড়িয়ে ধরে আছে। মনের ভিতরে যন্ত্রণা কষ্টগুলোকে আড়াল করে রেখেছে। একসাথে মরতে তাদের আপত্তি নেই, কিন্তু মাহার জন্য তাদের দুজনের মন পুড়ছে। তাদের মৃত্যুর পর তাদের মেয়ের জীবন কেমন হবে? একজন মা বাবার মৃত্যুর আগে এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছু হতে পারে? কেন? ওকে দিয়ে কি করবেন? মেরে ফেলবেন? কিন্তু তা যে পারবেন না। ও এখন এখান থেকে বহু দূরে চলে গেছে। রেগে গেলেন জালাল উদ্দিন। সবাইকে ডেকে গালিগালা শুরু করলেন। রাগে তার মাথা ছিঁড়ে যাচ্ছে। সেই পুরো পরিবারকে খুন করতে চায়। মার্জিয়া বেগম নীরবে অশ্রু ঝরায়। হিংসা মানুষকে এত নিচে নিয়ে যায়, অথচ এই লক্ষ্যে সে মনে মনে বড় ভাই ভাবত। অতঃপর তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। প্রথম আক্রমণ করলো তরিকুল ইকবালকে। ধারালো ছুরি চালান করলো তার বুকে। মার্জিয়া জাহান সহ্য করতে পারল না, হাওমাও করে চিৎকার করে উঠল। জালাল উদ্দিনের পায়ে পড়লো তরিকুল ইকবালকে ছাড়তে, তবে তাতে জালাল উদ্দিনের মন গলল না। পুনরায় আঘাত করলো বুকে। আঘাতে মাটিতে নেতিয়ে পড়ল তরিকুল ইকবাল। স্ত্রীকে নিভু নিভু চোখে দেখতে লাগলেন। আস্তে করে স্ত্রীর উদ্দেশ্য করে বললেন, আপনাদের আবার দেখা হবে প্রিয়তমা। পরে আমরা আবার এক হব। পরের টুকু আর বলতে পারলেন না। তার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। মার্জিয়া জাহানের হৃদয় ছিঁড়ে আসছে। তাদের জীবনের একটি ভুলের জন্য আজ তাদের এই অবস্থা। কি হতো যদি তারা এখানে না আসতো? কান্না করা গালায় পাষণ্ড ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, আপনার জীবনের এমন একদিন আসবে, আপনিও কাছের কাউকে হারাবেন। তখন বুঝবেন কাছের মানুষ হারানোর যন্ত্রণা। তখন বুঝবেন আমার হৃদয়ের আর্তনাদ। কিন্তু সেদিন দেখার জন্য তুই বেঁচে থাকবি না। বলেই ধারালো ছুরিটা মার্জিয়া জাহানের পেটে চালান করেন। প্রিয়তমর দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মার্জিয়া জাহান। চারিদিকে নিস্তব্ধতা। পুরো ঘর রক্তে ভরে গেল। এই এক ভয়ানক রক্ত স্রোত। জালাল উদ্দিন সাহেব দুদিন পর বাড়ি ফিরলেন। এসে সবাইকে জানালেন মার্জিয়া জাহান স্বামী আর মেয়েকে নিয়ে আসার সময় তাদের গাড়ি একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। গাড়িটি একটি গাছের সাথে বাড়ি খেয়ে আগুনে জ্বলে ওঠে গাড়ির ইঞ্জিনে, আর সেখানেই তাদের মৃত্যু হয়। তাদের অস্তিত্ব আগুনে মিশে ছাই হয়ে গেছে। এই দুদিন সে বোনকে খুঁজে গিয়েছে, অথচ ছাই ছাড়া কিছুই পায়নি। তার বলা মিথ্যা কথাগুলো অনেক সুন্দর করে সত্য প্রমাণ করলেন তিনি। রাহেনা বেগম মেয়ে হারানোর শোকে কাতর হয়ে গেলেন। আদরের মেয়ের এই মৃত্যু সহ্য করা যায়? যেখানে আজকে এ বাড়িতে সুখের বন্যা বসার কথা ছিল, সেখানে দুঃখের বন্যা বয়ে গেল। পুরো বাড়িতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সবাই নির্বাক হয়ে পড়লেন। একমাত্র মেয়েকে হারিয়ে রাহেলা বেগম আর জামশেদ সাহেব দুর্বল হয়ে পড়লেন। জামশেদ সাহেব পুরো জমিদার বাড়ির দায়িত্ব জালাল উদ্দিনকে দিয়ে দিলেন। জীবনের প্রতি মায়া ছেড়ে দিলেন। নিজে বেঁচে থেকে মেয়ের মৃত্যুর খবর শোনা এর থেকে খারাপ আর কি হতে পারে একজন বাবার জন্য? মেয়েকে শেষ দেখাটাও দেখতে পারলেন না। এই আফসোস থেকে যাবে তাদের মৃত্যুর আগ পর্যন্ত। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন, এভাবেই তো সময় চলে যায় আমাদের জীবন থেকে। তারপর হঠাৎ একদিন মৃত্যু এসে করা নাড়ে আমাদের দুয়ারে। এরপর দুনিয়ার মায়াজাল থেকে বিদায় নিতে হয় আমাদের। ছেড়ে যাওয়া লাগে আপন মানুষদেরকে। অথচ এই ছোট দুনিয়ায় আমরা কত পাপ করি। ভুলে যাই এই দুনিয়া থেকে একদিন আমাদেরও বিদায় নিতে হবে। প্রবাদ আছে, সময় ও স্রোত কারোর জন্য থেমে থাকে না। ঠিক তেমনি আমাদের জীবন চলতে থাকে তাদের নিজস্ব গতিতে। জালাল উদ্দিন সাহেব নিজ বোনকে হত্যা করে অনুতপ্ত হয়নি।
বরং সাম্রাজ্য নিজের হাতে পাওয়ার পর তো সুখ পেয়েছেন। পুরো জমিদার বাড়ির মানুষ এখন তার হাতের মুঠোয়। তবে সত্য বেশি দিন থামাচাপা থাকে না। সত্য ঠিক মেহেরাবের সামনে এসে একদিন ধরা পড়ল। মেহেরাব সম্মুখীন হলো এক ভয়ানক সত্যের সাথে। জালালউদ্দিনের সাথে মেহেরাবের সম্পর্ক খুব ভালো ছিল, একমাত্র পুত্র বলে কথা। তার আদরের কি কমতি মানায়? মেহেরাব কিছু চাওয়ার সাথে সাথে জালালউদ্দিন সে জিনিস নিজের হাতে তার সামনে এনে রাখতেন। মেহেরাব ছিল তার রাজপুত্র, তবে সে কি কখনো ভেবেছিল এই রাজপুত্রের চোখে তিনি তার জন্য ঘৃণা দেখবেন? না, ভাবেনি। তবে তার পাপ তাকে তার ছেলের থেকে দূর করলো। সেদিন মেহেরাব কাজের সূত্রে বাবার গোডাউনে গিয়েছিল। সেখানে গিয়ে শুনতে পারল অকল্পনীয় কিছু কথা, যা সে ভাবতেও পারেনি কখনো। মেহেরাব কি কখনো ভেবেছিল তার নিজের বাবা তার একমাত্র ফুপুর হত্যাকারী? কত ভয়ানক শব্দ! একজন ভাই তার বোনকে হত্যা করেছে। হতে পারে এক মায়ের গর্ভের ছিল না তারা, কিন্তু একই বাবার ঔরসের ছিল তারা। তাহলে তার বাবা কিভাবে পারলেন তার ফুপু আমাকে হত্যা করতে? মেহেরাবের ভাবনার মাঝেই জালালউদ্দিন তার ওই দিনের আরেক কর্মচারী বের হলেন গোডাউন থেকে। মেহেরাবকে দেখতে পেয়ে হকচকিয়ে গেলেন তারা। তারা আসলে মার্জিয়া জাহানের মেয়েকে নিয়ে কথা বলছিলেন। জালালউদ্দিন চায় না মার্জিয়া জাহানের মেয়ে বেঁচে থাকুক। বলা তো যায় না কবে আবার উড়ে এসে জুড়ে বসে। আর তাদের সম্পূর্ণ কথা মেহেরাব শুনেছে। বাবার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো মেহেরাব। আজ বাবা নামক মানুষটাকে তার নিজ বাবা ভাবতেই ঘৃণা হচ্ছে। জালালউদ্দিন সাহেবের চোখে ভয়েরা হানা দিল। মেহেরাবের উদ্দেশ্যে বললেন, বাবা, তুমি যা ভাবছো তা ভুল। দয়া করে আর নাটক করবেন না আব্বা, আমি পুরো কথা শুনে নিয়েছি। কম্পিত স্বরে কথাটা বলল মেহেরাব। এ কেমন সত্য যা তার মানতে এত কষ্ট হচ্ছে? গলা ধরে আসছে তার। তার ফুপু আম্মা যে তার খুব প্রিয় ছিল, আর সেই প্রিয় মানুষটাকে তার নিজ বাবা। দেখো মেহেরাব, মন থেকে না ভেবে মাথায় বুদ্ধি দিয়ে ভাবো। তুমি যাকে নিজের ফুফু আম্মা বলো সে কখনই তোমার আপন ছিল না। সে এই বাড়িতে আসা মানে আমাদের এই বাড়ি থেকে চলে যাওয়া নিশ্চিত, কারণ সে আমার বিরুদ্ধে সব সময় আব্বাকে উস্কাতো। আপনার সত্যি মনে হয় সে কখনো এমন করতো? আমার ফুপু আম্মা এমন ছিল না, আমি জানি। দয়া করে তার বিরুদ্ধে কিছু বলে আমার সামনে নিজের দোষ ঢাকতে আসবেন না। মেহেরাব, বোঝার চেষ্টা করো, আমাদের শত্রু ছিল। আমাদের না বলুন। আপনার হিংসের জন্য আপনি তাদের খুন করেছেন, আর এখন আরেকটা নিষ্পাপ ফুলকে মারতে আপনারা উঠে পড়ে লেগেছেন। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি থাকতে আমার ফুপু আমার শেষ অংশের কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। মেহেরাব, আমাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করো না। আমি এই মার্জিয়ার অংশকে এই দুনিয়াতে থাকতে দিব না। আমিও দেখতে চাই সৈয়দ মেহরাব মায়ানের হেফাজত থেকে কিভাবে আপনি তাকে দুনিয়া থেকে সরাতে পারেন। বুঝে শুনে বলছে তো? হ্যাঁ, বলছে। আমি কখনো পাপের পক্ষে কথা বলিনি, আর না বলবো। এই কথাটা মাথায় রাখবেন। আর প্রমাণ জোগাড় করে আপনাকে জেলের কুঠুরিতে আমি ঢুকবো, কথাটা মাথায় রাখবেন। নিজের ফুফুর জন্য আজ তুমি তোমার বাবার বিরুদ্ধে যাচ্ছ? আমি এখানে আপনার পর দেখছি না, আমি শুধু সত্যটাকে দেখছি। আমি কখনো অন্যের পক্ষ নিব না। আমি আজই তাতে জানকে সবকিছু বলবো, এরপর সঠিক প্রমাণ সহ আপনাকে জেলের ভিতর আমি নিজে ঢুকাবো। এই বলেই মেহেরাব সেখান থেকে প্রস্থান করলো। মনে মনে সিদ্ধান্ত নিল সবকিছু দাদাজানকে বলবে। জালালউদ্দিন সাহেব ভয় পেয়ে গেলেন ছেলের কথায়। তবে সে চাইলেও ছেলেকে আটকাতে পারবেন না, আর না পারবেন ছেলের কোনো ক্ষতি করতে। মেহেরাব যে তার কলিজার টুকরো, নিজ কলিজার টুকরোকে কি আঘাত করা যায়? জমিদার বাড়িতে এসে মেহেরাব সর্বপ্রথম তার দাদার কক্ষে যায়। তবে সেখানে গিয়ে শুনতে পাই তার দাদার শরীর খুব অসুস্থ। এই মুহূর্তে সত্য কথা বলা তার পক্ষে সম্ভব না। কিছুক্ষণ অসুস্থ দাদার পাশে বসে থাকেন। মেয়ের শোকে সেই যে তার দাদা অসুস্থ হলেন এখনো পুরোপুরি ঠিক হলো না। আচ্ছা, এই লোক যদি জানতে পারে তার মেয়ের খুনি তার নিজের ছেলে, তাহলে কি সে মানতে পারবে এই সত্য? আর যদি মানতে না পারে তাহলে কি হবে? না, মেহেরাব আর ভাবতে পারছে না। অস্থির মনে নিজের ঘরে চলে যায়। কি করবে না করবে কিছুই তার মাথায় আসছে না। পুরো রুম জুড়ে পাইচারি করে এসব ভাবতে থাকে। আর এর মধ্যে শুনতে পায় দরজার করাঘাত। মেহেরাব ভেবে নেয় হয়তো তার বাবা আবার এসেছে তার ঘরে তাকে সত্য কথা বলতে বারণ করতে। কিন্তু দরজা খুলতেই তার মায়ের মুখ দেখতে পায় সে। শান্ত চোখে সে তার মায়ের দিকে তাকায়। মায়ের মুখ দেখেই বুঝে নিল তার মা কি বলতে এসেছে, কিন্তু তবুও সে চাইছে তার মা যেন এমন কিছু না বলে। অতঃপর তার ভাবনাকে ঠিক প্রমাণ করে তার মা তার না শুনতে চাওয়া কথাটাই বলল।
মেহেরাব, তোমার আব্বু ভুল করেছে, তাকে মাফ করে দাও বাবা। আম্মা, আপনি আজ অন্যের পক্ষ নেবেন? মেহেরাব আমার আব্বা, আমি আমার স্বামী আর সন্তানদের বেলায় খুব স্বার্থপর। তুমি যদি সত্য বলে দাও তাহলে তোমার আব্বাকে জেলে নেওয়া হবে, তারপর তাকে ফাঁসি দেওয়া হবে। এখন তুমি বলো, স্ত্রী হয়ে আমি কিভাবে নিজের স্বামীর মৃত্যু দেখবো? আপনাকে ওই লোক যা শিখিয়ে দিয়েছে আপনি তাই বলছেন আম্মা? একবার নিজের বিবেককে দিয়ে ভাবেন, কিভাবে পারছেন আপনি একজন খুনির পক্ষ নিয়ে কথা বলতে? সে খুনি হোক আর যাই হোক, সে আমার স্বামী মেহেরাব। একবার ভাবো, এই সত্য সবার সামনে আসলে তারা কি আমাদের এখানে তাদের মাঝে বাস করতে দিবেন? কখনোই না। যতই হোক, ওনারা তোমার বাবার সৎ ভাই। তোমার বাবা জেলে গেলে তাদের আসল রূপ দেখতে পারবে তুমি। তাহলে তো তাদের আসল রূপ দেখতে হলেও আমার নিজ বাবাকে জেলে পাঠানো দরকার। মেহেরাব, আর চেঁচামেচি করবেন না, আমি তাকে তার পাপের শাস্তি দিয়ে ছাড়বো। তাহলে তার আগে আমাকে খুন করো। বলেই হাফসা বেগম নিজের আঁচলে গুজে রাখা ধারালো ছুরিটা বের করে মেহেরাবের হাতে দিয়ে তার নিজের গায়ে আঘাত করতে চাইল। মেহেরাব ছুরিটা নিয়ে নিচে ফেলে দিয়ে মায়ের দিকে তাকালো। এই সে কাকে দেখছে? ইনি মেহেরাবের মা। এতদিন কি সে তার মাকে ভুল চিনে এসেছে? এই সেই মা যে তাকে অন্যায়ের বিপক্ষে লড়াই করতে বলতেন। আজকে দিনের মতো ভয়ানক দিনের সম্মুখীন হবে মেহেরাব কখনো ভাবেনি। আজ তার সবচেয়ে আপন দুজন মানুষ তার খুব বড় হয়ে গেল। চাইলেও আর তারা তাদের পুরনো সম্মানটুকু ফিরে পাবে না মেহেরাবের কাছে। সেদিন রাতে হাফসা বেগম নিজের কসম দিয়ে ছেলেকে আটকিয়েছিলেন। মেহেরাব সেদিন থেকে বাবা মায়ের সাথে কথা বলা ছেড়ে দিয়েছিল। দূরত্ব তৈরি হলো তাদের মাঝে। জালালউদ্দিন সাহেব ছেলের সাথে এই দূরত্বে কষ্ট পেলেন, তবে নিজের কাজে সে মোটেও অনুতপ্ত না। তার হিসেবে সে যা করেছে ঠিক করেছেন। সে মার্জিয়া জাহানের মেয়েকে খুঁজতে থাকেন, যাকে না মারা পর্যন্ত সে শান্তি পাবেন না। মেহেরাব জানে তার বাবার উদ্দেশ্য, তাই সে তার বাবার চারপাশে নিজের লোক লাগিয়ে দেয়। একদিন খবর পেল জালালউদ্দিন সাহেব মার্জিয়া জাহানের মেয়ের খোঁজ পেয়েছেন। মার্জিয়া জাহানের মেয়ে শহরে আছে। মেহেরাব এই খবর শুনে নিজেও রওনা হয় শহরের পথে। যেভাবেই হোক তার আগে সেখানে পৌঁছানো প্রয়োজন। বাঁচাতে হবে তার ফুপ্পু আম্মার শেষ অংশকে। মেহেরাব তথ্য অনুযায়ী মাহার স্কুলের সামনে যায় মাহাকে দেখতে। তখন তার লোকের ইশারায় সামনে তাকিয়ে দেখতে পায় রাস্তার ওপাশে কৃষ্ণচূড়া গাছের নিচে ছোট্ট একটি মেয়ে ফুল কুড়াচ্ছে। মেহেরাবের চোখ আটকে যায় মেয়েটির উপর। এই যেন তার ফুপ্পু আম্মার প্রতিচ্ছবি। সেই চোখ, সেই ঠোঁট, সেই নাক, কোমর পর্যন্ত চুল, শরীরের গঠন, মায়াবী হাসি, এত মিল কারোর সাথে হয়? মেহেরাব এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। তার সামনে একটি অতি সুন্দরী মেয়ে কত সুন্দর করে ফুল কুড়াচ্ছে। মেহেরাবের ধ্যান ভাঙলো যখন মাহা তার সামনে এসে বলে, ভাইয়া একটু হেল্প করবেন? ভাইয়া, বলো। ওই যে জবা ফুল গাছ থেকে আমার একটা ফুল ছিঁড়ে দিন না প্লিজ। অনেক উঁচু, আমি পারবো না, তাই আপনাকে বলছি। মেহেরাব মাহার হাতের ইশারায় পিছনে ফিরে তাকালো। দেখতে পেল পিছনে একটি লম্বা জবা ফুল গাছ আছে, যার মাঝে অসংখ্য ফুল আছে। মেহেরাব এর মাথায় দুষ্টু বুদ্ধি আসলো। মাহাকে জ্বালানোর ফোন দিয়ে আটলো। এই গাছ তোমাদের? না। লজ্জা লাগে না গাছ থেকে ফল চুরি করতে চাচ্ছ, আবার আমার কাছ থেকে সাহায্য চাচ্ছ? আমাকে কি তোমার চোর মনে হয়? কিন্তু এটা তো রাস্তার ধারে কাছের গাছ, এই গাছের তো কোনো মালিক নেই। তাহলে এই গাছগুলো ফুল নিলে চুরি হয় কি করে? এখন তো দেখছি তুমি চোরের সাথে অভদ্র বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না। ছোট মাহা ভাবলো আসলেই হয়তো সে অনেক বড় ভুল করে ফেলেছে। তাই কাদো কাদো চোখে মেহেরাবের দিকে তাকিয়ে আলতো সুরে বলল, সরি। বলে মাহা ফুলের দিকে একবার তাকালো। জবা ফুল তার খুব প্রিয়, আর এই ফুলগুলো কত সুন্দর করে ফুটে রয়েছে। আজই হয়তো ফুটেছে, তাই তো কত সুন্দর লাগছে। সে সেখান থেকে যেতে নিলে মেহেরাব পিছু ডেকে উঠে, ফুল ছিঁড়ে দেব, তবে একটি শর্ত আছে। তড়িঘড়ি করে পিছনে ফিরে আসে মাহা উচ্ছ্বাস কণ্ঠে জানতে চায়, কি শর্ত? তোমার হাতের যে ফুলগুলো আছে ওইখান থেকে আমাকে একটি ফুল দেওয়া লাগবে। মাহা সঙ্গে সঙ্গে তার হাতে থাকা একটি কৃষ্ণচূড়া ফুল মেহেরাবের হাতে দিয়ে দিল। দিয়ে বলে, এখন আমায় জবা ফুল দিন। মেহেরাব গাছ থেকে সবচেয়ে সুন্দর ফুলটি ছিঁড়ে মাহার হাতে দিয়ে দিল। মাহা সেই ফুল নিয়ে ভোদৌড় দিল, আর যাওয়ার আগে বলে গেল, আজ থেকে আপনিও ফুল চোর। বলেই সেখান থেকে দৌড় দিল। মেহেরাব সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল, আর তুমি হৃদয় চোর। বলে মেহেরাব নিজেই নিজের কাজে বোকা বনে গেল। কি বলল সে? সেদিন থেকে মেহেরাব মাহাকে নিজের দৃষ্টিবন্দি করে নিল। তার বাবা মাহার খোঁজ পেয়ে গিয়েছিল, তাই সে বুদ্ধি করে মাহাদের ওইখান থেকে সরানোর জন্য
মাহার বাবার কাছে চিঠি পাঠালো যে তারা সেখানে থাকলে মাহার ক্ষতি হবে। মাহাকে তারা খুব ভালোবাসেন, তাই তারা দ্রুত বাড়ি পাল্টালেন। মাহার প্রতিটি খবর মেহেরাবের কাছে থাকতো। এভাবে মাহাকে আগলিয়ে রাখতে রাখতে কখন যে সে মাহাকে ভালোবেসে ফেললো তা সে নিজেও জানে না। মাঝে মাঝে মনে পড়ে তার ফুপ্পু আম্মার একটি বলা কথা, তোকে আমি আমার মেয়ের জামাই বানাবো। 3 বছর এভাবে রাখার পর একদিন মেহেরাবের কানে খবর আসলো তার বাবা আবারও মাহার খোঁজ পেয়েছেন। দূরে থেকে সবসময় মাহার হেফাজত করা মেহেরাবের পক্ষে সম্ভব না, তাই সে চাল করে তার দাদা আর 2 চাচাকে নিয়ে বিয়ে করে মাহাকে। তখন জালালউদ্দিন অন্য কাজে ব্যস্ত ছিলেন, তাই এইসব জালালউদ্দিনের কানে যায়নি। মেহেরাবের দাদা বলেছিল জালালউদ্দিন আসলে বিয়ে করতে, কিন্তু মেহেরাব মানেনি। মানলে যে তাদের বিয়ের বাধা হবে তার বাবা তা সে জানে। দাদাকে অনেক কষ্টে রাজি করিয়া অবশেষে বিয়ে সম্পূর্ণ করে মেহেরাব। ততক্ষণে তার বাবা তাদের বিয়ের খবর পেয়ে যায়। তার বাবাও ঢাকায় ছিল। সেদিন মেহেরাব তার বাবার সাথে দেখা করতেই বিয়ের আসর ছেড়ে চলে যায়। বাবার সাথে সেদিন তার খুব তর্ক বিতর্ক হয়। সেদিন তার বাবা জানায় সে এখন আর মাহার কোনো ক্ষতি করবে না, তবে মাহা যদি কখনো তার পথের কাটা হয় তাহলে তিনি মাহাকে ছেড়ে দিবেন না। মেহেরাব তখন শুধু একটি কথাই বলেছিল, আমি বেঁচে থাকতে ওর গায়ে একটি ফুলের টোকাও পড়তে দিব না। ও এখন আমার স্ত্রী। আমার স্ত্রীর কিছু করতে হলে আগে আমার সাথে লড়াই করতে হবে আপনার। বলেই সেখান থেকে বেরিয়ে পড়ে মেহেরাব। সেদিন তার বাড়ি ফেরার কথা থাকলেও যেতে পারে না, কারণ ছোট একটি অ্যাক্সিডেন্ট হয় তার। বাড়ির কাউকে বুঝতে দেয়নি, কারণ এইসব অ্যাক্সিডেন্ট তার কাছে ছোট হলেও বাড়ির সবাই বিষয়টাকে বড় বানিয়ে দিবে। অতীতের পাতা থেকে ফিরে আসলো মেহেরাব। একজনের পাপের জন্য কতগুলো মানুষ কষ্ট পেল, বা এখনো পাচ্ছে। কি হতো যদি সেদিন জালালউদ্দিন হিংসার আগুনে জ্বলে মার্জিয়া বেগমকে না মারত? ছোট মাহা পেত নিজ বাবা মায়ের আদর, আর না তার আর দাদি নিজের মেয়ের মৃত্যুতে অশ্রু ঝরানো লাগতো। আজ তার প্রিয় ফুপ্পু আম্মা তার সাথে থাকতো। এসব কিছুই হলো না, শুধুমাত্র একজনের জন্য। নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে মাহা। কান্না করতে করতে এখন আর তার শরীরে জোর নেই যে চিৎকার করে কান্নাকাটি করবে মা বাবার করুণ মৃত্যুতে। দুনিয়াতে এত খারাপ মানুষও আছে যে নিজের বোনকে খুন করে হিংসার আগুনে পুড়ে জালালউদ্দিনের শাস্তি পাওয়ার কথা, অথচ সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে ভালো মানুষের মুখোশ পরে। মাহাকে জালালউদ্দিন সাহেব সহ্য করতে পারত না। এতদিন মাহা বুঝেছিল, তবে কারণ অজানা ছিল। আজ তার কারণ জানলো। মাহা তাকে এতদিন নিজের বাবার মতো ভেবে এসেছিল, অথচ আজ যা জানলো তাতে সে ওই লোককে মানুষও ভাবতে পারছে না। তার বাবা মায়ের কি এমন ভুল ছিল যে তাদের এভাবে মৃত্যু দিল? মাহা তার বাবা মায়ের খুনিকে শাস্তি দিয়েই ছাড়বে। প্রয়োজনে মেহেরাবের বিপক্ষে যাবে। সে কোনো খুনির পক্ষ নিবে না। সেখানে যদি হয় নিজ মা বাবার খুনি, তাহলে তো প্রশ্নই ওঠে না সে খুনিকে ছাড়ার। প্রতিশোধ নিতে চাচ্ছ? নিজ বাবা মায়ের খুনিকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। তুমি এখন প্রতিশোধ নেওয়ার অবস্থায় নেই। সবকিছু আমার উপর ছেড়ে দাও। কি করবেন আপনি? কি করেছেন এতদিন? এতগুলো বছরে কেন আপনার বাবাকে জেলে পাঠাননি? আমি আমার মায়ের কসমে বাধা পড়েছিলাম। তাহলে এখন যে আপনার বাবাকে শাস্তি দিবেন তা কিভাবে বিশ্বাস করব আমি? আমি আমার মায়ের সাথে কথা বলবো। আর উনি মানবেন? যদি না মানে তখন কি করবেন? একটা কথা শুনে রাখেন, আমি আমার বাবা মায়ের খুনির ছেলের সাথে কখনোই সংসার করব না। মাহা, যতদিন আপনার বাবা তার পাপের শাস্তি না পাবেন ততদিন আপনি আমায় ছোবেন না। আর এটা আমি সত্যি বলছি আপনাকে, শুনবেন আমার কথা আপনি। মেহেরাব মাহার কথায় আশ্চর্য হয়ে গেল। এই মেয়ে কি বলছে তা সে জানে? মেহেরাব মাহাকে না ছুঁয়ে থাকবে এর মানে কি? কি বলছো? বুঝে শুনে বলছো তো? তুমি কিন্তু আমাদের মাঝে দূরত্ব তৈরি করছো। হ্যাঁ জানি, আর এই দূরত্ব আমার মা বাবার খুনি যতদিন শাস্তি না পাবে ততদিন থাকবে। মেহেরাব কিছু না বলে রেগে পাশে থাকা একটি গ্লাস নিচে ফেলে কক্ষ ত্যাগ করলো। মেহেরাবের পাপ কি এতই বেশি যে তার পাপের শাস্তি এভাবে পাবে? হ্যাঁ, ওই দিন মায়ের কাছে হার মেনে অন্যায় মেনে নিয়েছিল, কিন্তু সে যে এতগুলো বছর তাকে আগলিয়ে রাখলো, এই মেয়ে তাকে এভাবে শাস্তি না দিলেও পারত। মেহেরাবের হৃদয়ে মনে হচ্ছে রক্তকরণ হচ্ছে। আজ 2 দিন ধরে তার বেগম সাহেবা তার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। এই ব্যথা কি মানা যায়? মামা যান, আপনার চা। জালালউদ্দিন সাহেব চায়ের কাপ হাতে নিতে গিয়ে তার হাত থেমে গেল মাহার হঠাৎ মামার সম্বোধনে। বিস্মিত চোখে মাহার দিকে তাকালো। মাহা জালালউদ্দিন সাহেবের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে গরম চা ফেলে দিল জালালউদ্দিন সাহেবের হাতে। মাটির কাপের গরম চা হাতে পড়তেই জালালউদ্দিন সাহেব চিৎকার করে উঠলেন। বাড়ির সবাই জালালউদ্দিন সাহেবের কাছে আসলেন।
এতক্ষণ যে যার কাজে ব্যস্ত ছিল। সবাই এখন জালালউদ্দিনের হাত দেখছেন। গরম চা পড়ায় হাত লাল হয়ে গেছে, হয়তো ফোসকা পড়বে হাতে। মাহা কাঁদো কাঁদো মেকি সুরে বলে উঠল, আমি বুঝতে পারিনি চাটা এইভাবে পড়ে যাবে। হাফসা বেগম ফুলিকে দিয়ে মলম আনিয়ে লাগিয়ে দিচ্ছিল স্বামীর হাতে। মাহার কথা শুনে বলে, তোমাকে বলেছিলাম কাজ করা লাগবে না, তাও জোর করে আসলে। এই অবস্থায় এমনিও শরীর দুর্বল থাকে, তাই হয়তো পড়ে গেছে হাত থেকে। এখন যাও, ঘরে যাও। আমি সত্যি দুঃখিত। বলেই মাহা আড়ালে বাঁকা হাসি দিল জালালউদ্দিন সাহেবকে দেখিয়ে। এরপর সেখান থেকে চলে গেল। জালালউদ্দিন সাহেবের বুঝতে আর বাকি রইল না যে মাহা সব জানে। বাড়ির বাগানের চেয়ারে জালালউদ্দিন সাহেব আর মেহেরাব আইসি ভঙ্গিতে মুখোমুখি বসে আছে। ওই মেয়ের সাহস দেখছো? আমার হাতে ইচ্ছে করে চা ফেলেছে। তো তো তোমার স্ত্রী আমার হাতে চা ফেলেছে আর তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ? ও যে এখন আপনার ঘাট থেকে মাথা আলাদা করেনি, এই তো অনেক। মেহরাব, চিৎকার করবেন না, এখনো সুযোগ আছে, আত্মসমর্পণ করে ফেলেন। আপনার জন্য আমার সংসারে ঝামেলা হচ্ছে। নিজের সংসারের জন্য তুমি আমাকে আত্মসমর্পণ করতে বলছো? হুম, শুধু সংসারের জন্য বলছি না, আরেকটা কারণ আছে, আর সেটা হলো আত্মসমর্পণ করে নিজের পাপ কিছুটা হলেও কমান। নয়তো এই পাপের জন্য আপনি এমন ভাবে ধ্বংস হবেন যে তখন কোনো কুল খুঁজে পাবেন না। এত বছর যেহেতু পাপ নিয়ে বেঁচে আছি, সামনেও এভাবেই থাকবো। আমিও দেখতে চাই তোমরা কি করতে পারো। তাহলে নিজের ধ্বংসের জন্য প্রস্তুত হন। বলে মেহেরাব সেখান থেকে চলে যায়। যে বুঝতে না চায় তাকে হাজার বুঝিয়েও লাভ নেই। তুমি শুধু চা ফেলোনি, যুদ্ধ ঘোষণা করে এসছো, তা কি তুমি জানো? হ্যাঁ জানি। মাহা, তোমাকে বলেছিলাম এই বিষয়ে আমার উপর ছেড়ে দাও। তুমি এখন লড়াই করার অবস্থায় নেই। আপনার কাছে আমি উপদেশ চাইনি, আমাকে আমার মতো থাকতে দিন। তোমাকে তোমার মতো থাকতে দিব। তুমি জানো আমি তোমার পাশে না থাকলে এক মুহূর্ত লাগবে না তোমাকে লোক বিলেন করে দেবে। আমি জানি আপনি পাশে থাকতে কেউ আমার ক্ষতি করতে পারবে না। তাহলে আমাকে আমার মতো লড়তে দাও। দিচ্ছি তো। তাহলে আব্বার থেকে দূরে থাকবে। জি না। মাহা, আর বাড়তি কথা বলতে চাইছি না, আমার এখন ঘুম পাচ্ছে, ঘুমোতে দিন। তোমাকে একটু ছুঁই। উত্তরে মাহা কিছু বলে না, উল্টো পাশে নীরব হয়ে শুয়ে আছে। মেহেরাব ফের বলে, এত হৃদয়হীন আর নিষ্ঠুরতা আপনার সাথে যায় না বেগম সাহেবা। একটু ছুলে কি খুব ক্ষতি হবে? মাহা চোখ বুঝে নেয় তার নিজেরও দূরে থাকতে কষ্ট হচ্ছে, কিন্তু মেহেরাব তাকে এতগুলো বছর সবকিছু লুকিয়েছে। ভাবলেই মেহেরাবের উপর অভিমান হচ্ছে তার। এতগুলো বছর চলে গেল, অথচ মেহেরাব কেন তার বাবা মায়ের খুনিকে শাস্তি দিল না? হঠাৎ মনে একটি প্রশ্ন আসলো। তাদের 5 বছর আগেও একবার দেখা হয়েছিল। ওই যে জবা ফুলের কাহিনী, ওই ছেলেটা মেহেরাব ছিল। কথাটা মাথায় আসতেই সে মেহেরাবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আমাদের 5 বছর আগেও একবার দেখা হয়েছিল? হঠাৎ মাহার মনে আরেকটি প্রশ্ন উকি দিল। সে 2 বছর আগের ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ল। মেহেরাবের দিকে তাকিয়ে কাপা সুরে জিজ্ঞেস করে, ফারুক ভাইকে আপনি গুলি করেছিলেন? তোমার কি মনে হয়? কথা পেঁচাবেন না, উত্তর দিন। আমার শর্ত মানলে আমি উত্তর দিব। সে রাতের কথা মাহা এখনো বলতে পারেনি। আজও যেন সবকিছু তার চোখের সামনে স্পষ্ট দেখে সে। তড়িঘড়ি করে বলে, কি শর্ত? একবার তোমাকে আর আমার বাচ্চাকে ছুঁতে দাও, বেশি না, একটু। মাহা কিছু